উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ভাবতরঙ্গ। লিখেছেন বেলা শেখ। কণ্ঠে আমি তাসনোবা। পর্ব 11। ইদানিং অফিসে ব্যস্ততা বেড়েছে। অরুণ সরকার হাফছাড়া ফুসরত পায় না। মধ্যাহ্ন করিয়ে অপরাহ্ন উকিদায়, অথচ কাজের চাপে মধ্যাহ্নভোজ গ্রহণ করা হয়নি। অন্ততপক্ষে ওষুধগুলো খাওয়া তো উচিত ছিল। সকাল ও রাতের ঔষধ পেটে গেলে দুপুরবেলার ওষুধ অরুণ সরকারের ঘরের বিনে জমা দিতে হতো। কবে যে পাতাবাহারের কাছে হাতে নাতে ধরা খায় কে জানে। এমনিতেই দিন দিন শরীরের নানান অসুখ বসতি গড়ে বসিয়েছে। না, শরীর চলছে না, পেটকে শান্ত করতে হবে। সুজনকে কল লাগানোর জন্য ফোন হাতে নাই, তবে ফোন করার প্রয়োজন পড়ে না। সে হাজির। অরুণ ল্যাপটপের শাটার বন্ধ করে সুজনকে বলে, আসো, তোমাকে কল করতে যাচ্ছিলাম। আপনি কল করার আগেই আমি হাজির বস। কিছু বলছেন বস? হুম। সে না হয় বললেন, তার আগে এই খামটা দেখুন তো, রানার দিয়ে গেল। ওই ইমেইলের যুগেও রানার। আমি তো অবাক হয়েছি। অরুণ সরকারের কপালে চিন্তার রেখা ফুটে ওঠে। কিসের খাম? কি আছে এতে? আপনি খুলুন বস, হয়তো কোনো কিছু রিপোর্ট। অরুণ হাতে খামটা নাই। প্রেরকের নাম দেখে খামটা ডয়ারে রেখে দিল, পরে দেখবে। আগে খাওয়ার মতো কিছু আনো। আম হাংরি। জি বস, কি খাবেন? যা কিছু, সাথে কড়া লিকারের চা। সুজন মাথা নেড়ে চলে যায়। অরুণ ফোঁস করে শ্বাস ফেলে ডয়ার টেনে খুলে খামটা দেখে। বের করার সুযোগ হয় না, আবারও বন্ধ করে রেখে দেয়। সুজন কাচ্চি বিরিয়ানি, কোক আর কিছু ডেজার্ট নিয়ে আসে। অরুণের মুখে রুচে না। অল্পখানিক ডেজার্ট মুখে দিয়ে সুজনকে বলল, ধরো, কোনো সুসংবাদ পেলাম আমি। সুসংবাদ দিতে এই ডেজার্ট নিয়ে আত্মীয়র বাড়ি যাওয়া যাবে? সুজন চোখ পিটপিট করে আমতামতা করে বলল, বুঝলাম না ছাড়, মাথা মোটা, বোঝার দরকার নেই। যাও অরুণিতাস কিচেন থেকে এটা সহ আরও কিছু ডেজার্ট নিয়ে নাও। আমরা বেরোচ্ছি। আহাম্মক আহা করে তাকিয়ে আছো কেন আমার দিকে? যেতে বললাম না? ঝাড়িতে সুজন পালিয়ে বাঁচে। অরুণ সরকার ড্রয়ার খুলে খামটা তুলে ব্রেজারের ভেতরে পকেটে রেখে দেয়। কালো মার্সিডিজ অনেক মাস পর সরকার বাড়ির আঙ্গিনায় হাজির। গাড়ি থেকে বেরিয়ে আসে অরুণ সরকার। কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির ভেতরে উপস্থিত হয়। দরজা খোলাই ছিল, কাউকে ডাকারও প্রয়োজন ছিল না। সবাই ড্রয়িং রুমেই উপস্থিত। অরুণ সরকার ভাব বিনিময় ছাড়াই তাদের সামনে সোফায় বসে। খামটা বের করে সেন্টার টেবিলে রাখে। খামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো জলজল করছে। আরিয়ান, রূপী, আনিকা, এমনকি রূপা নয়নও হতবাক দৃষ্টিতে তাকিয়ে। কেউ কোনো কথা বলছে না। আনিকা খামটা হাত নিয়ে উল্টোপাল্টা দেখল। খুলে ভেতরে কাগজটা বের করতেই চোখ দুটো চকচক করে উঠল। বিস্ফোরিত কণ্ঠে বলল, বোর্ডের ন্যাশনাল টিমে সিলেকশন হয়ে গিয়েছে। ওয়াও, এটা আনএক্সপেক্টেড ছিল। এত দ্রুত হবে কেউ ভাবতেও পারেনি। আরিয়ানের মুখের হাসি ঝিলিক। সে মেয়ের হাত থেকে খামটা ছিনিয়ে নিয়ে পড়া শুরু করে আবেগঘন কণ্ঠে বলে, আমি জানতাম আমাদের ভোর একদিন অনেক বড় ক্রিকেটার হবে। তাই তো ভাইয়ের বিরুদ্ধে গিয়েও আমি আর আম পাতা জোড়া জোড়া কোচিংয়ে ভর্তি করিয়ে দিলাম। ওর খেলার ধরন দেখে বোঝা যায় যে কোনো অলিগলি খেলোয়াড় সে নয়। এই জন্য আমি বারবার ওকে অ্যাপ্রিসিয়েট করে গিয়েছি। যাই হোক, ক্রিকেট ছাড়িস না। রুবিও চোখ মুখে উজ্জ্বল। আরিয়ানের হাত থেকে খামটা নিয়ে পড়ে বলে, এটা তো অনেক বড় সুখবর। ই আল্লাহ, বড় ভাবি আমাকে বলেইনি। আমার 420 ছেলেটা এখন দেশের সম্পদ। হি ডিড ইট। কালকে খবরের পাতায় তার নামটাও ছাপানো হবে। যাই হোক, আমি দেখতে এসেছিলাম আমার কলিজা ফেলনা নয়, যে যখন খুশি যেভাবে খুশি অপমান করে বেড়াবে। পড়াশোনায় অষ্টরাম্বা, ভবিষ্যৎ নেই। গলি গলিতে খেলে বেড়ানো বখাটে ছেলে। কোনো ক্লাস নেই। বাপের টাকা ছাড়া উপায় নেই। কতজনের কত কথা। অরুণ সরকার কথা বলার সময় ছাড় দিল না। সুজন ততক্ষণের ডেজার্ট আইটেমগুলো সেন্টার টেবিলে এনে রেখেছে। আনিকা উঠে এসে চাচার পাশে বসে পড়ল। কে বলে এসব ফালতু কথা? অরুণ সরকার হাসলো। ভাতিজির মাথায় হাত রেখে বলল, তুমিও তো ছেলে কথা বলনি আনি বুড়ি। আনিকা অবাক চোখে তাকিয়ে বলল, চাচ্চু আমি কবে? থাকতা এইসব কথা, মিষ্টি মুখ করো। মিনু আপা কোথায়? তাকে জানিয়ে যাই তার আঁচল ধরে কুড়কুড় করা ছেলেটা এখন দেশ বিদেশে ঘুরবে। অরুণ সরকার মিষ্টির প্যাকেটটা নিয়ে মিনুর কাছে যায়। মিনু সব শুনে আনন্দে কান্না করে দেয়। তার ভোর বাবাটা কত বড় হয়ে গিয়েছে। অরুণ হেসে বলে, আমাদের ছোট্ট কুড়ে ঘরে গিয়ে ছেলেটাকে দোয়া করে আসবেন কিন্তু মিনু আপা। সাথে ছোটবেলার মতোই নজর কাটিয়ে দেবেন। মিনু সায় জানালো। অরুণ সরকার সুফিয়াকেও সংবাদ দিল। মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে আমন্ত্রণ জানালো। তারপর ড্রয়িং রুমে ফিরে আসে। কিছু কথা বলে ফিরে যাবে নিচ নিরে। পাতা বাহারকে খবর দিতে হবে না? আচ্ছা, কিভাবে সম্পদটা জানানো যায়? হুট করে সারপ্রাইজ পেয়ে মেয়েটা ফিট খেয়ে পড়ে যাবে না তো? যেতেও পারে। উল্টাপাল্টা ভাবনার মাঝে ফোনটা বেঁচে ওঠে। অজানা নাম্বার দেখে কেটে দেয়। কিন্তু পরক্ষণে আবারও কল আসে। অরুণ সরকার হেলা করতে পারল না। রিসিভ করে কানে ঠেকালো। হ্যালো, জি অরুণ সরকার বলছি। কি হয়েছে? জ্যোৎস্নায় জলজল করা অম্বর জুড়ে আজমেঘ কালো মেঘত্তুর আগমন। চাঁদের আলোয় মিটমিটি পরিবেশে ছেয়ে যায় আধারে। হুট করেই ভেসে আসা দমকা হাওয়ার গাছের পাতা নড়ে। পেঁচার ডাক শোনা যায়। আজকের রাতের জন্য পাতা প্রহরকে নিয়ে অরুণিতার ঘরে শুয়েছে। বাড়িতে আজ তারা 3 জন। চারিদিকে কেমন
অদ্ভুত নিস্তব্ধতায় পাতার ঘুম আসে না। মনটা কু ডাকছে, পেটের ভেতরে চিনচিনে ব্যথা উঠেছে। মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে, তার ভয় হয়। ভোর তো কখনোই এত দেরি করে না, বাড়ি না ফিরলে ফোন করে জানিয়ে দেয় টুটুলের বাড়িতে থাকবে, কিন্তু এ যাত্রায় তাকে জানালো না। ভোরের বাবা কাজে আছে, রাতে ফিরতে দেরি হবে জানিয়ে কল কেটে দিল। পরে মেসেজ করে জানাই ভোর নাকি ওনার সাথেই আছে, চিন্তা না করতে। কিন্তু সে চিন্তা না করে থাকতে পারছে না। অদ্ভুত ভয়রা জেগে ধরেছে। পাতা ছেলে মেয়ের দিকে তাকায়, একে অপরের গলায় জড়িয়ে নির্বিঘ্নে ঘুমে কাত। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় শান্ত ফোনটা বেজে উঠল। বোরের বাবা কল করেছে। রিসিভ করতে গমগমে ভেরিক্কি আওয়াজ ভেসে আসে। দরজা খুলো। পাতা মোবাইল থেকে কানটা সরিয়ে কান খাড়া করে। কলিং বেল বাজানো কেউ। পাতার সমস্ত দুশ্চিন্তা গায়েব। এক্ষুনি আসছি, 2 মিনিট দাঁড়ান, সাবধানে। কল কেটে যায়। পাতায় ওর নাই, গা ঠেকে নাই। বাপাটা দুটোই কান মুলে দিবে আজকে। কোন রাজ্য উদ্ধার করতে গিয়েছিল শুনি? সে আস্তে ধীরে মূল ফটকে পৌঁছায়। দরজা খুলে দিতেই ফর্মাল পোশাকে প্রতি মহাশয় দেখা মিলে। পাতা রাগ দেখিয়ে বলে, কটা বাজে হোশ আছে নবাবের? রাত 2:30 বাজে, একটু পরে ফজরে আজান দিত। ফেরার কি দরকার ছিল শুনি? সকাল সকাল আবার বের হতেন কি না? আর নবাব পুত্তর কই? ওনার কি কাজ ছিল শুনি? পাতা থেমে যায়। কোটরে থেকে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। এই মেয়েকে। সে অরুণের দিকে তাকায়। লোকটার মুখে নকশা বলে দিচ্ছে ঘটনা একটা ঘটে গিয়েছে। পাতা কত শব্দে ঢোক গিলে আবারও ছেলের দিকে তাকায়। একটা ক্ষতবিক্ষত মেয়েকে পাচা খুলে করে দাঁড়িয়ে আছে, মেয়েটার মুখটা দেখা যাচ্ছে না। পাতা দেখার চেষ্টাও করলো না, তার নজর তো ছেলের অসহায় মুখটার দিকে। বিড়াল চোখ দুটো টলমলে। পাতা ভাবতে পারে না, মাথা চক্কর দিয়ে ওঠে তার। আলগোছে ছড়িয়ে ছেলে দেয়। এটা স্বপ্ন হোক। মাঝরাত থেকে মুষলধারে বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। বজ্রপাতের বিকট শব্দে কানে ঝিঝি পোকা ধরিয়ে দেয়। এখনো ঝড়ো হাওয়া গায়ে কম্পন এনে দিচ্ছে। বৃষ্টির পানির হিমশীতল স্পর্শে গায়ে লোমকূপ জেগে ওঠে। সাদা কালো চেক শার্টের সবগুলো বোতাম খোলা। ভেতরে কালো শার্টের সাথে বুকে সেটে। কপালে আষ্টে পড়া ছন্নছাড়া চোখগুলো চুয়ে চুয়ে পানি পড়েছে। ভাসা ভাসা চোখ দুটো রক্তিম। চোখে ঘন পাপড়ি নত হয়ে পলক ঝাপটায়। চোখ ছাপিয়ে গড়িয়ে পড়া উষ্ণ বাড়িধারা বৃষ্টির হিমপোটার মিলেমিশে একাকার। অরুণাভ সরকার বদ্ধ জানলার দিকে তাকাই। সেখানে বসে এক অবুঝ প্রাণী মালিককে পাহারা দিচ্ছে। মাঝের মধ্যে লেজ নাড়িয়ে মিউ মিউ করে ডাকছে, ঝাপসা কাছে ছোট্ট থাবা দিয়ে বারবার আঁচড় কাটে। প্রহরের লাল টুকটুকে অধৈর্যরায় মুচকি হাসি দেখা দিল। বদ্ধ চোখজোড়া মৃদু কাঁপছে। চোখ মেলে তাকালো সে, আড়মোড়া ভেঙে পাশ ফিরে সে মাথার নিচে 2 হাত দিয়ে বোনের দিকে তাকাই। গালে হাত রেখে ডাকলো, আপনি গুড মর্নিং হয়ে গিয়েছে, উঠবে না? অরুণিতা নড়ে চড়ে উঠল। অল্প চোখ খুলে দেখল প্রহরকে। পাশ ফিরে শুয়ে আবারও চোখ বন্ধ করে নিল। প্রহর মিটিমিটি হেসে মুখ বাড়িয়ে বোনের গালে চুমু দিয়ে মৃহিস্বরে পড়ল, গুড মর্নিং আপনি। অরুণিতা কপালে বিরক্তির ভাঁজ খেলে গেল। গাল মুজে প্রহরের দিকে ফিরল। প্রহরের অধর জুড়ে রোদ্দুরে একা দোক্কা খেলছে। হাসছো কেন তুমি? আমি আজ স্বপ্ন দেখেছি। ও আচ্ছা, জানো কাকে স্বপ্নে দেখেছি? অরুণিতা জানতে চায় না, কিন্তু প্রহর জানাতে চায়। সে চঞ্চলা কণ্ঠে বলল, আজ আমার স্বপ্নে কালো ভাল্লুক এসেছিল। রিয়েলি? অরুণিতা আগ্রহ প্রকাশ করে। প্রহর মিটিমিটি হেসে বলল, হ্যাঁ, তুমি কালো ভাল্লুকের হাত ধরেছিলে। আমি? অরুণিতা ঘুম চোরানো চোখ দুটো বড় বড় হয়ে আসে। প্রহর ওপর নিচ মাথা নেড়ে বলল, পাপাও ছিল ওখানে, অনেক রেগেছিল, তারপর আর মনে নেই। অরুণিতা চোখ ছোট ছোট হয়ে আসে। প্রহর মনে করার চেষ্টা করে, কিন্তু মনে করতে পারে না। অরুণিতা হামি তুলে কম্পিউটার টেনে আপাতত মস্তক থেকে পুনরায় ঘুম চড়ানো ঘুমানোর প্রস্তুতি নেয়। বিড়বিড় করে বলে, এদের মধ্যে কানেকশনটা কি? একজন মিস করে আরেকজন স্বপ্ন দেখে। ইউরিনের উটকো কণ্ঠে খুব বেশিক্ষণ কম্পিউটারে থাকতে পারল না অরুণিতা। কম্পিউটারে সরিয়ে বিরক্তি মুখে উঠে বসে। রাগী গলায় বলে, আবার বিছানা ভিজিয়েছ তুমি? প্রহর ভীতুচিত্তে বুড়ির দিকে তাকালো। কালো মুখে বলল, আমি তো ওয়াশরুমেই শিশি দিয়েছিলাম, ওয়াশরুম বিছানা হয়ে গেল, আমার কি দোষ? মাম্মা বলে চেঁচিয়ে ওঠে অরুণিতা। প্রহর কানে হাত চেপে ধরে, তেলাপোকা দেখেছ? অরুণিতা তার কটমট করে বলে, কই তেলাপোকা? তাহলে চেঁচাচ্ছ কেন? জাস্ট শাট আপ ওলাফ। প্রহর মুখে আঙ্গুল দিয়ে লক করে নিল। অরুণিতা দরজার দিকে আঙ্গুল উঁচিয়ে তুলে চেঁচিয়ে বলল, গেট আউট ফ্রম মাই রুম। মাই রুম না, বলতে হয় আওয়ার রুম। প্রহর বোনের কথা শুধরিয়ে দিতে চায়। অরুণিতা রাখতে নিয়েও সন্দেহবশত ভ্রু কুচকালো। আওয়ার রুম মানে? আওয়ার রুম মানে আমাদের রুম, তুমি এটাও জানো না? প্রহর কপাল চাপড়ে বলল। অরুণিতা দাঁত কটমট করে বলে, ওলাপ, এটা আমার রুম, আমাদের না, বুঝলে? প্রহর প্রভাবশাল বল হাসল। নিজ নিজ ধীর স্বভাব প্রকাশ করে বলল, মাম্মাম বলেছে এটা আমার রুম। নিউ বেবি এসে গেলে আমি তোমার সাথেই থাকবো, তখন খুব মজা হবে। ব্যাস। অরুণিতা চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলে নেয়। তার চেঁচামেচিতে বিরক্তি হয়ে ছুটে আসে পাতা। মেয়ের উপর খেকিয়ে উঠল নিমিষেই। ডাকাত পড়েছে? গলা ফাটছিস কেন বেয়াদব?
অরুণিতা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, তোমার আদরের ছেলে যা বলেছে তাকে সত্যি? পাতা প্রহরের দিকে তাকিয়ে বলল, আমার আদরের ছেলে কখনো মিথ্যা বলে না, তার মানে যা বলেছে তা সত্যি। অরুণিতার পা থেকে মাথা অব্দি জ্বলে পুড়ে ছাড়খাড়। সে কর্কশ কণ্ঠে বলে, লেট মি ক্লিয়ার মাইসেলফ, আই উইল নেভার শেয়ার মাই রুম উইথ এনি ওয়ান, নো ওয়ে। মেয়ের কথার মানে বুঝতে পারা? পাতা কতক্ষণ সময় নিল, কিছুক্ষণ আহ্লাদে সুরে পড়ল, আম্মু তুই না আমার সোনা মেয়ে? প্রহর ছোট না বল, একলা রুমে থাকতে পারবে না, তার চেয়ে ভালো দুই ভাই বোন গলাগলি ধরে ঘুমাবি, পাম দিয়ে কাজ হবে না। আমিও ছোটই ছিলাম, একলা থাকতে ভয় পেতাম। কই, তখন তো আমাকে ভাইয়ের রুমে থাকতে বলনি, আমি একা থেকেছি, ও থাকবে। আমি আমার রুম শেয়ার করবো না, নো মোর আর কিউ। অরুণিতা নিজ সিদ্ধান্ত জানান দিয়ে ওয়াশরুমে চলে যায়। পাতা ছেলের দিকে তাকিয়ে বলে, পেটে কথা থাকে না তোমার? প্রহর চোখ পিটপিট করে তাকালো, আপনি এত রাগী কেন? পাতা এগিয়ে আসে, বিছানা ভেজা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে, এই রোগ করে কবে সারবে আল্লাহ মালুম। তোমার পাপাকে বলবো প্যাম্পাস আনতে, কাল থেকে প্যাম্পাস করে ঘুমাতে যাবে। প্রহর কাঁদো কাঁদো মুখে বলে, আমি কি ছোট বেবি? সবাই হা হা করে হাসবে। কেউ হাসবে না ছোট আব্বা, এখন জলদি ওঠো। প্রহরকে গোসল করাতে সাহায্য করে পাতা, ভেজা গা গতর মুছিয়ে গায়ে লোশন মাখে, জামা কাপড় পরিয়ে দেয়। এতদিনে সবার ছোট ছিলে তাই আদর সোহাকে মরিয়ে রেখেছিলাম, এখন তোমার থেকেও ছোট কেউ আসবে, তোমাকে ভাইও ডাকবে, বড় হয়ে যাবে তুমি। আর বড়রা কি করে মনে আছে? আছে তো, বড় হয়ে গেলে আর বাবা মাম্মার সাথে ঘুমানো যাবে না, একা একাই খেতে হয়, একা একাই কাপড় পরতে হয়, একা একাই গোসল করতে হয়, হিংসা করতে হয় না, বাবুকে অনেক 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 ভালোবাসা দিতে হয়, যেমন ভাইটুস দেয় আমাকে আর আপনিকে। পাতা মুচকি হাসলো, প্রহর কালে হাত বুলিয়ে সেই হাতটাই ঠোঁট ছুঁয়ে চুমু খাই, আমার সোনা ছেলে। মাম্মাম। অরুণিতা দরজায় দাঁড়িয়ে, পাতা কপাল কুঁচকে বলল, কি হয়েছে আম্মু? কিচেনে কে? পাতার কপালে ভাত শিথিল হয়, থমথমে মুখে বলে, তোর পাপা। সাথে ওই মেয়েটাকে কাজের মহিলা রেখেছো নাকি? কি জানি। তার গায়ে আমার ড্রেস কেন? আমার অনুমতি ছাড়া আলমারিতে হাত কেন দেওয়া হয়েছে? অরুণিতার কণ্ঠে আকাশ ছোঁয়া রাগ। তার পছন্দের ড্রেসটা? পাতা জবাব দিল না। মেয়েকে বিছানায় বসে ভেজা চুলগুলো সযত্নে মুছে দিল, মুখে বেবি লোশন মাখালো। অরুণিতা নাক মুখ কুচকে বিরক্তিকর ভাব ফুটিয়ে বলে, সে কি বাচ্চা নাকি? সে বিরক্তি প্রকাশ করে হঠাৎ মায়ের চোখে চোখ রাখে, থমকে যায় সে, অবাক হয়ে শুধালো, হোয়াট হ্যাপেন মাম্মাম? পাতা চোখের পানি লুকানোর চেষ্টা করে, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, ছেলেটা সেই রাত থেকে বাহিরে, ঝড় বৃষ্টি ওর মাথার উপর দিয়েই বয়ে গেল, আমি গিয়েও আনতে পারিনি। জেদি বাপের জেদি ছেলে কিনা, একটু গিয়ে নিয়ে আয় না সোনামা, গার্ডেনেই দাঁড়িয়ে আছে। অরুণিতা চোখ জোড়া ছোট ছোট হয়ে আসে, হইচাটা কি? ভেজা চোখের পাতা আবারও ভিজে যায়, টলমলে তিখিল জল ফোঁটায় ফোঁটা গড়িয়ে পড়ে। হাতের উল্টো পিঠে ঘন ঘন চোখ মুছে পাতা বলে, মেরেছে ছেলেটাকে। ঠোঁট দুটো কেঁপে উঠল, আরও কিছু বলার থাকলেও গলাতে শব্দ বেরোয় না পাতার। অরুণিতা অবাক হবার পালা, মায়ের চোখের পানি গাল বেয়ে টপটপ করে হাতের উপরে পড়েছে। তার মাম্মামের মনটা শিমুল তুলোর চেয়েও বেশি পেল। পাপা ভাইকে মেরেছে? সর্দিতে নাক বন্ধ হয়ে গিয়েছে। পাতা হা হা করে শ্বাস টেনে কান্না থামানোর চেষ্টা করে। অরুণিতা মাকে জড়িয়ে ধরতেই পাতা নিজেকে ধরে রাখতে পারে না, মেয়েকে জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে। থেমে থেমে বলে, ওই লোকের গায়ে একটুও দয়া মায়া নেই রে ওরু, আমার চোখের সামনে কিভাবে মারলো আমার ছেলেটাকে, ওই শক্ত পাতার কান্নার মাত্রা বেড়ে কয়েক গুণ। প্রহরের মুখটা চুপসে আছে। অরুণিতা মাথা ফাঁকা ফাঁকা লাগছে, হঠাৎ কি হলো? আম্মু ভোর ন্যাশনাল টিমের হয়ে খেলবে, ক্যারিয়ার সেটেল হয়ে গেছে, ওর ভবিষ্যৎ এনার্জি বাল্বের মতো চকচকে করেছে। তারপরে তোমার কিসের সমস্যা বলবে শুনি? রবি মায়ের ঘরের বিছানা গোছাতে গোছাতে জবাবে বলল, ন্যাশনাল টিমে সিলেক্ট হলেই ক্যারিয়ার সেট, এটা তোমাকে কে বলেছে? আম্মু। আনিকা, তোমাদের সমস্যা ভোরকে নিয়ে, ওর ক্যারিয়ার নিয়ে ছিল না। বাংলা কথা বোঝো না কেন তুমি? ভোর আর তোমার সংসার যদি হয়েও যায় তবুও তোমরা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে পারবে না। সত্যিই পারবো না, কারণ ভোর তোমার আর তোমার মতো ঘাটতেরা শাশুড়ি পাবে, যে উঠতে বসতে মেয়ে জামাইয়ের খুঁত ধরবে, খোঁচাবে, সংসারে ঝামেলা সৃষ্টি করবে। আনিকা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করলো না। রবি ধমকে উঠল মেয়েকে। আনিকা তার ধমকে পুরক্ষেপ করলো না। পার্স তার ফোনটাতেই বেরিয়ে এলো। বোর তার ফোন কল রিসিভ করছে না, মেসেজ দেখছে না। নিচে নামতেই বাবার সাথে দেখা। ভদ্রলোক খবরের কাগজে ভাতিজাকে খুঁজে চলেছেন। আপু, আমি চাচুদের ওখানে যাচ্ছি ভোরকে কংগ্রাচুলেট করতে, তুমি কি যাবে? আরিয়ানে যাওয়ার ইচ্ছে তো হয়, তবে ভাইয়ের উপরে অভিমান একটু বেশি। এভাবে হুট করে বাড়ি ছাড়ার সে খুব কষ্ট পেয়েছে। তাছাড়াও শুধু বাড়ি ছাড়েনি, যোগাযোগটাও বন্ধ রেখেছে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, না, আমার হয়ে ভোরকে কংগ্রাচুলেশন জানিও, আর এটা ভোরকে দিও। আনিকা গিফট বক্স হাতে নাই, কি আছে এতে? স্পোর্টস শু। আমারও কিছু দেওয়া উচিত তাই না? আরিয়ান বাঁকা চোখে চেয়ে বলল, এটাও তোমার নামে দিও, আর জলদি ফিরে এসো।
ওকে আব্বু। আনিকা চলে যাচ্ছিল আরিয়ান মেয়েকে ডাকলো। খবরের কাগজে ভাঁজ করতে করতে বলল, কালকে ভাইয়ার কথা ধরন খেয়াল করেছিলে? আনিকার মুখটা কালো হয়ে গেল। খেয়াল করেনি আবার? আরিয়ান কোমল স্বরে বলল, কংগ্রাচুলেট হিম লাইক আকাশিন। আমি আগেও ভোরের সাথে তোমার রিলেশনের বিরুদ্ধে ছিলাম, এখনও আছি। তোমার আর ভোরের সম্পর্ক আমাদের পরিবারের সম্পর্কগুলোকে ভেঙে গড়িয়ে দিয়েছে। আমাদের হাসি খুশি পরিবারটা আলাদা হয়ে গিয়েছে আনিকা। এখন তো শুধু আলাদা হয়েছে, সম্পর্ক যদি পাকাপোক্ত হতো আমি সুনিশ্চিত তিক্ততা আরও বাড়বে। তাই বাবা হিসেবে আমি তোমার কাছে দুটো হাত জোড়ে অনুরোধ করেছি, এসবে আর জড়িও না। আমি যতদূর জানি তোমাদের মধ্যেও সব শেষের পথে। এর থেকেই শিক্ষা নাও, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা লো। নতুন করে শুরু করিও না কিছু। কালকে তোমার চাচুকে দেওয়া খোঁচার পর তো আরও না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট আনিকা। আপু, আই লাভ ফোর। আনিকার চোখে জল চিকচিক করেছে, সেটাই ফুটে উঠল আকুতি মিনতি আর বুক ভরা আশা। আরিয়ান তপ্ত শ্বাস ফেলে বলল, ইটস নট লাভ আনিবুড়ি, জাস্ট ইনফ্যাচুয়েশন। সময়ের সাথে সাথে মলিন হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না, মিলিয়ে নিও। আনিকার ভেতরটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। সবাই তার আর ভোরের ভালোবাসার বিরুদ্ধে কেন অবস্থান করেছে? সে আর ভোর মিলে গেলে কি ধরনী ফেটে পাতালপুরি বেরিয়ে আসবে, নাকি আকাশ তীরে ফেরেশতারা বেরিয়ে আসবে? কেন সবাই বিশ্বাস করে না সে আর ভোর মিলে একটা সুখের সংসার করে তুলতে পারবে? আনিকা মনে মনে অনেক বড় সিদ্ধান্তে উপনীত হলো। অনেক হয়েছে বোঝাপড়া, মন আর পরিবারের বিরুদ্ধে লড়াই। এখন একটা পরিণতিতে আসা দরকার। 420-র সাথে কথা বলা দরকার। সাইয়া ছেড় দেবে নন্দ চুটকি লেবে, সসুরাল গান্দা ফুল। মেয়েলি সুরেলা কণ্ঠ ধীরে ধীরে থেমে গেল। অরুণ সরকার কার করে আবারও হুকুম করে, হে গুগল, রিপিট দিস, স্পিক অন স্পটিফাই। গান বাজতে শুরু করলো। অরুণ এবার গানের তালে তালে তাল মেলায়, গুনগুনিয়ে আপন ছন্দে পরোটা বেলে যায়। আর চোখে রান্নাঘরের এক কোণে বসে থাকা বোবা প্রাণীটিকে দেখে নিয়ে বলল, পত্রলেখা মুবিন পাঠান, ঠিক বললাম নাকি ভুল? আচানক নিজ নাম শুনে অষ্টাদশী হকচকিয়ে গেল। হাত থেকে তাজা রুই মাছ পিছলে গেল। জলপানটি মেঝেতে ছটপট করছে। অরুণ সরকার জবাবের অপেক্ষায় চেয়ে পত্রলেখা অস্থির ভয়ে নইয়ে আছে। এহেন পরিস্থিতিতে গান, তাও আবার শাশুড়াল গান্দা ফুল। লজ্জায় ষষ্ঠী মুখখানা রক্তিম হয়ে ফুটেছে। সে কোনো রকম মাথা নাড়ালো। অরুণ উঁচিয়ে বলল, আফগানি আপনি? পত্রলেখা বিভ্রান্তিতে পড়ে যায়। আফগানিস্তানে জন্ম। বাবা মারা যাওয়ার পর মায়ের সাথে বাংলাদেশে পাড়ি জমিয়েছে। তারপর বাংলাদেশেই তার ঠাঁই। বাঙালিয়ানা রপ্ত করলেও নিজের জন্মভূমির প্রতি টান এখনো মনের কোণে জিয়ে রেখেছে। সে মাথা নাড়ল। অরুণ দ্বিধায় তাকিয়ে রইল। হ্যাঁ বলল নাকি না? একটু পর ভ্রু কুচকে বলল, পড়াশোনা কত দূর? জড়সড় পত্রলেখা আরও গুটিয়ে যায়। কি বলবে? 5 পাসটাও হয়নি, দুটো পরীক্ষা দিতে পারেনি। সহপাঠীরা তার ইশারা ইঙ্গিতে বলা কথাকে বিকৃত করে হর হামেশা মজা নিত। রাগে একটা মেয়ের মাথা ফাটিয়েছিল। হেডমাস্টার মাকে ডেকে হাতে টিসি ধরিয়ে দিল, সাথে ফ্রিতে সাজেশন দিয়েছিল প্রতিবন্ধী স্কুল। তারপর আর স্কুলের ত্রিসীমানায় ঘেঁষে নিশে। কোন ক্লাসে পড়েন? আই গেস 12। পত্রলেখা নাবোধক মাথা নাড়ল। 5 হাতের আঙ্গুল দেখিয়ে সাথে সাথে হাতের যারা আঙ্গুলে ভাঁজ করে বৃদ্ধা আঙ্গুলে নিচের দিকে নামিয়ে নিল। অরুণ কিছু বুঝলই না। সে পড়াশোনা নিয়ে মাথা ঘামালো না। ছেলে তার বিদ্যাসাগর কিনা? সে বলল, মুবিন খুবই নরম মনের মানুষ ছিল, একদম সহজ সরল, অথচ আপনাকে দেখে আমার ধুরন্ধর মনে হয়। বাবার কথায় পত্রলেখার কান খাড়া হলেও শেষ কথায় মুখ চুপসে গেল। তাকে ধুরন্ধর লাগে? অরুণ বলে, আমার ছেলে আমার কলিজা, আর সেই কলিজার পাশে আপনার নাম লিখিয়েছি। আশা করি এমন কিছু করবেন না যার দরুন আমার কলিজায় বিন্দুমাত্র কষ্ট হয়। করলে আগে আপনার শ্বাসরোধ করে মেরে প্যাকেটজাত করে বুড়িগঙ্গায় ফেলে আসবো। মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে বেড়ায় পত্রলেখায়। অস্থিমজ্জায় ভর ছাড়িয়ে কম্পন সৃষ্টি করে। বিদ্যুৎ চোখ দুটো টলমল করে ওঠে। নত হয়ে মস্তক নত। বিয়ের পরবর্তী প্রহরেই সোজা মেরে ফেলার হুমকি। এ কথায় ফেসে গেল সে। অরুণ সরকার পূর্বের চেয়েও কঠিন স্বরে বলে, আজকালকার মেয়েদের মতো ছেলের কাছে থেকে তার বাবা মাই ভাই বোনদের আলাদা করার বিন্দুমাত্র চেষ্টা করলে ভেবে নিন, দিস ইজ দ্য এন্ড। আর আলাদা সংসারের কথা তো ভাবাও পাপ। অরুণ সরকার মুচকি হাসলেও তার হাসিটা ভয়ঙ্কর। যেখানে সম্পর্কটাই অনিশ্চিত, সেখানে এমন হুমকি ভিত্তিহীন। পত্রলেখার মস্তিষ্ক বিভ্রান্তিতে। এমন হুমকি সচরাচর শাশুড়ি দিয়ে থাকেন না। নানুর প্রায় সিরিয়ালের তো শাশুড়ি ষড়যন্ত্রের রচয়িতা, কিন্তু এখানে পাশা উল্টে গেল। আপনার শাশুড়ি কিন্তু হেব্বি করা। বাড়িতে একটা কাজের লোক নেই। পুরুষ মানুষ হয়েও রান্নাঘরে পরোটা বেলেছি। বাকিটা বুঝে নেওয়ার কথা। ননদ আবার রায় পাখিনি, নোকরা 16 আনা। দেবরের কথা আর নাই বা বললাম। আর যার সাথে পথ চলা সে 420। কখন কি করে ঠিক ঠিকানা নেই। একটু বুঝে শুনেই চলবেন এই সংসারে।
পট্টলেখা ভয়ে কুকড়ে যায়। বিনা বিজ্ঞপ্তিতে হুট করেই জীবনের স্বামী সংসার শ্বশুর শাশুড়ি ননদ দেবরে আগমন ঘটল। ডরাবে না নাজুক মন? নিজেকে কুলকিনারাবিহীন নৌকার মাঝি অনুভব হচ্ছে। কোন দিক দিয়ে যাবে দিশা খুঁজে পাওয়া গেল না। সে ভীত চিত্তে কোনো রকমে মাথা নাড়ল। অরুণ সরকারের অগোচরে হাসল ক্ষীণ, গম্ভীর মুখে বলল, যাই হোক, মাছগুলো কুটে ধুয়ে নিন। আপনার শাশুড়ি রুই মাছ খাওয়ার ইচ্ছে জেগেছে। মনে ডায়েরিতে শাশুড়ির নামটা টুকে নেয় পত্র লেখা। তারপর মাছে মনোযোগ দেয়। মাথা ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, মা কি এখনো খবর পায়নি? তার অপ্রয়োজনীয় মেয়েকে ভাগ্য এক অজানা দরিয়ায় ফেলে দিয়ে গিয়েছে। কিভাবে নদী পার হবে সে? জলভরা ঝাপসা চোখে মাছের মস্তক ধরে পত্র লেখা। অরুণ গমগম সুরে বলল, ফিশ স্কোর লাগবে? পত্র লেখার সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। অরুণ ফিশ স্কেলার বের করে দিল। পত্রলেখা মাছের আঁশ ছড়িয়ে একে একে সবগুলো মাছ কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই অরুণ বলল, ধুয়ে নিন ঝটপট। পত্রলেখা রগড়ে রগড়ে মাছ ধুচ্ছিল। অরুণ সরকারের লবণের কৌটা দিয়ে গেল, সে লবণ মাখিয়ে মাছ ধুয়ে নেয়। এর মাঝে ড্রয়িং রুমে থেকে হট্টগোলের শব্দ ভেসে আসলো। গত রাতে দৃশ্যটুকু মননে নড়াচড়ে দেয় পত্রলেখার। অন্তরাত্মা কেঁপে উঠে আবারও। অরুণ সরকার গ্যাসের পাওয়ার অফ করে এগিয়ে যায়। আবার কিসের নাটক চলছে শুনি? পাড়াটা চাইলেও অরুণ সরকারের দিকে জলগড়া চোখে প্রিয় মানুষটার হারানো ভয় ছেয়ে আছে। অরুণ সরকারের ছেলের দিকে তাকাই। স্পোর্টস প্যাক ধরা, হাতের মুঠো শক্ত, রক্তে মুখে পানে তাকিয়ে থাকা যাচ্ছে না। বুকে কাঁদতে থাকা পাতাকে ঠেলে সরিয়ে দিতে চাইলে মনে প্রাণে। অরুণ মুহূর্তেই ছেলের মননে চলা ভাব বুঝে নিল। অরুণাভ মমতাময়ী স্নেহের বাঁধন ছিন্ন করে কাটকাট স্বরে বলে যে ওভোর নামক কোনো নোংরা বস্তু আমার তোমাদের জীবনে ছিল। পাতা কম্পনমান সুরে ধমকালো, মারবো কিন্তু। ঘরে চলো, ভেজা কাপড় বদলে নিবে। অরুণাভ মায়ের কথা অগ্রাহ্য করল না। পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। পাতা আবারও টেনে ধরে। অরুণ সরকার পাতার উদ্দেশ্যে বলে, এখন মুখ দেখাতে লজ্জা করবে নবাব পুত্তরে? আমার এই মান সম্মান তো শেষ করেই ছেড়েছে। বাকি যা আছে তা বাড়িয়ে ছেড়ে নিলামে উঠানোর ধান্দা। চুপচাপ ঘরে যাও, না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাতের কথা ভুলোনি নিশ্চয়? কিছুই ভুলিনি। তুমিও ভুলে যেও না যে আমি আর বাচ্চা ছেলে নই, কাঠপুটুলের মতো নাচাবে। আর আমি নাচবো, অ্যাডাল্ট আমি। আমার সিদ্ধান্ত আমি নিজেই নিতে জানি। জোর করার কোনো রাইট নেই তোমার। পাতা ছেলেকে টেনে নিয়ে যেতে চাই। লোকটাকে কোনো ভরসা নেই, কখন হায়নার মতো হামলে পড়ে। অরুণ চোখে চলে উঠল, দাঁতে দাঁত চেপে বলে, এতটা অর্থপতন হয়েছে ভাবতেও পারিনি। কোন মুখ নিয়ে বড় বড় কথা বলছো? লজ্জা করে না তোমার? অরুণাভ তারা গলায় বলল, না না, করে না লজ্জা। অরুণ সরকারের পাতার দিকে তাকাই, ব্যঙ্গাত্মক স্বরে বলে, তোমার ছেলে লজ্জা করে না, অথচ আমার বলতেও লজ্জা লাগছে। তোমার গুণধন ছেলের কীর্তিকলাপ। পাতা জ্বলন্ত চোখে চায় অরুণের দিকে, কান্না থামিয়ে বলে, আমি আমার ছেলেকে হাতে কলমে ভালো মন্দের ফারাক শিখিয়েছি। আমার পূর্ণ বিশ্বাস আছে আমার ছেলে কোনো অনৈতিক কাজে জড়ায়নি, সম্পূর্ণটাই ভুল বোঝাবুঝি। অরুণ ছেলের উদ্দেশ্যে ঠেস মেরে প্রশ্ন করলো, ভুল বোঝাবুঝি? অরুণাভ জবাব দিল না, মুখটা বড়টা কঠিন। পাতা পূর্ণ নিঃশ্বাসে বিশ্বাসের সাথে ছেলের হয়ে জবাব দিল, হ্যাঁ, ভুল বোঝাবুঝি। পার্টিতে উপস্থিত ছিল মানেই সে এই না মদ পাননি মেয়ে। ছোট্ট প্রহর আর কিশোরী অরুণিতার সামনে নিজ লাভ সংযত করেছে পাতা। বড় ভাইটির প্রতি সামান্য বিদ্রুপ ভাব সৃষ্টি না হয় তাদের কোমল মনে। অরুণ সরকার মেয়ের উদ্দেশ্যে বলল, অরুণিতা, প্রহরকে নিয়ে উপরে যাও, বড়দের কথা শুনতে নেই। অরুণিতা কতক্ষণ স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। পাপা কতদিন পর তার নামটি উচ্চারণ করলো। গাম্ভীর্যে ঠাসা চোখ দুটোই অষ্টুরা চমকাতে চায়। অরুণ সরকার আবারও হুকুম করে, অরুণিতা যাও। অরুণিতা চোখ মুখ আবারও শক্ত হয়ে আসে। খুব সূক্ষ্মতার সাথে নিজেকে সামলে প্রহরের হাত টেনে নিয়ে যায়। প্রহর চোখ পিটপিট করে রান্নাঘরের দিকে তাকিয়ে আছে। ওটা কি তার সেই বোবা বউ ছিল? কিন্তু বউ তাদের বাড়িতে কিভাবে এলো? কখন এলো? তাকে কেউ কেন জানালো না? আপনি ড্রেস কেন পরে আছে? প্রহর নাম্বার কেটে একে একে প্রশ্ন জমা করে। ড্রয়িং রুমের পরিবেশ থমথমে। পাতা দুহাতে ছেলের বাহু জড়িয়ে কাছে, কোথাও যেতে দিবে না। অরুণাভ চুপচাপ দাঁড়িয়ে, চোখের চাহনি অস্থির। সাফেদ বিড়াল শাবক তার পায়ের শুলেস টানাটানি করছে। সেও কি মালিককে যেতে দিতে চাচ্ছে না? অরুণ সরকার মা ছেলে মুখোমুখি দাঁড়িয়ে। আরেক বোবা প্রাণী পত্র লেখা আর রান্নাঘরের দরজায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। অরুণিতা দোতলায় গিয়ে দরজা লাগাতেই অরুণ সরকার পাতার উদ্দেশ্যে বলল, তো কি বলেছিলে পাতাবাহার? পাতা বলতে নাই, আপনার ভুল হচ্ছে। এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই পাতাবাহার, নিজের চোখে দেখেছি সব। পুলিশ সার্জেন্ট আমার পরিচিত ছিল বলেই না রক্ষা, না হলে তোমার ছেলের নাম এতক্ষণে প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনের। ভোর এসব জানতো না, জানলে ওই নোংরা পার্টিতে পা রাখতো না। পাতা জোর গলায় পৃষ্ঠে অরুণের ছেলের দিকে তাকাই, জানতে না তুমি? অরুণাভ সরকার নীরব। সে এসব বিষয়ে পূর্ব থেকেই জ্ঞাত ছিল, শুধু মেয়েলি ব্যাপারটা জানতো না, অধিকাংশই জানতো না।
এক বন্ধু মেয়েগুলোকে নিজের ফ্রেন্ড বলে পরিচয় করিয়েছিল। যাই হোক, পার্টিটা তাদের নতুন এক্সপেরিমেন্টের অংশ ছিল, এক টুকরো কৌতূহল। এমন শখানে কৌতূহল, লাইক বাইক রেসিং, ব্যাটিং, এর আগেও মিটিয়েছে তারা বন্ধুরা মিলে। সবাই বন্ধুর ফ্ল্যাটের চার দেওয়ালে সীমাবদ্ধ ছিল। হুট করে জনসাধারণের নজরে আসবে তারা ভাবেওনি। অরুণ কপাল ঘেঁষে, কপালের নীলচে শিরা উপশিরা জাগ্রত। পকেট থেকে বিজেপি প্রেরিত খামটা বের করে ছেলের মুখের উপরে ছুঁড়ে মেরে বলল, আমি কত খুশি ছিলাম, অহংকার করেছিলাম তোমাকে নিয়ে। আমার অহংকার আধ ঘন্টাও টিকতে দিলে না। রুবি, আরিয়ান ওরা ঠিক ছিল। কোনো মা বাবাই তাদের মেয়েকে এরকম একটা ছেলের হাতে তুলে দিতে চাইবে না। তাই তো আমি ভাবি আরিয়ান কেন প্রস্তাব ফিরিয়ে দিল। নির্লিপ্ত অরুণাভ মেঝেতে পড়ে থাকা খামটার দিকে তাকাই। রয়্যাল বেঙ্গল টাইগারের লোগো জলজল করেছে। কি আছে খামে? জয়নিং লেটার? সে কি টিমে সিলেক্ট হয়েছে? কই, তার কাছে সেরকম বার্তা আসেনি। পাতা বলার মতো ভাষাও খুঁজে পেল না। ছেলের দিকে তাকিয়ে রইল আশা নিয়ে, কিছু তো বলুক। আর লোকটার মুখ বন্ধ করে দিই। অরুণাভ এই যাত্রায় চুপ থাকায় শ্রেয় মনে করল। খামটা তুলে নিল আলগোছে, খুলে চোখ বুলিয়ে নিল। অচিরায় ঠোঁটে করে এক চিলতে হাসি ফোটে। তবে তার সময়কাল ক্ষীণ। খামটা ব্যাগে ভরে মায়ের উদ্দেশ্যে বলল, আসটি। পাতা হাতের বাঁধন শক্ত করে চোখ রাঙিয়ে বলল, আসটি মানে কি? হ্যাঁ, থাপড়ে কাল লাল করে দেবো ভোর। সে দাও, তবে আটকেও না। অরুণাভ বলে মায়ের হাত ছেড়ে নিতে চাই। পাতা ছাড়ে না। অরুণ বলল, জবাব নেই তাই পালাতে চাইছে নবাব পুত্তর, যেতে দাও, দেখি কতদিন টিকতে পারে। অভাব ছুতে দেইনি, চাওয়ার আগে সব দিয়েছি। অ্যাকাউন্টে টাকা কখনো লাখের নিচে নামাতে দেইনি। কোথায় কি খরচ করে কখনো হিসেব চেয়েছি? সে রাতভর পার্টি করে বেড়াই। আর আমাদের চোখে দৌলতিত টুটুলের বাড়িতে আছে। আর ওই টুটুল আরেক 420 নেশা করে হুঁশ হারিয়ে পড়েছিল পার্টিতে। শুধু বিয়ার না, ওদের কাছ থেকে গাঁজাসহ আরও নানান ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করেছে, তাও ইনটেক। এমনকি নোংরা মেয়েও উপস্থিত ছিল সেখানে। লজ্জায় আমার মাথা হেট হয়ে গিয়েছে। সার্জেন বারবার বলেছিল, অরুণ ভাই, আমি ভাবি উনি আপনার ছেলেকে এই অবস্থায় পাবো। অরুণাভ মায়ের দিকে ফিরে বলল, মেয়ে তিনটাকে নাহিদ এনেছিল, আমাদের বলেছিল ওর বন্ধু, তাই আমি আর ঘাটিনি। পাতার হাতের পাথর ঢিলে হয়ে আসে। অনুভূতিহীন কণ্ঠে বলে, তুমি এসব বাজে জিনিস খাও? অরুণাভ কিছুটা সময় নিয়ে বলল, সবাই খায়। সবাই খায় বলে তোমাকেও খেতে হবে? অরুণাভ বাবার দিকে চেয়ে বলল, আব্বুও খায়। পাতা অবাক চিত্তে তাকায় অরুণাভের দিকে। অরুণ সরকার ভাবেওনি এভাবে ধরা পড়বে। অবাক করা বিষয়, ছেলে কিভাবে জানলো এভাবে হাটে হাড়ি ভাঙা উচিত হলো। তাছাড়াও সে অনেক আগে ছেড়েছে এসব। আগে বন্ধুরা খুব জোর করলো, হয়তো চোখে দেখতো। যুগ হয়ে গিয়েছে, সে ওসবে আর মুখ লাগায়নি। আর এখন ছেলে তার দোহাই দিয়ে নিজেকে শুদ্ধ করতে চাইছে। একেই বলে বুঝি পাপ পাপকেও ছাড়ে না। সে আত্মসমর্পণ করে বলে, সে অনেক আগে ছেড়েছি। চুপ করুন ভোরের বাবা, দোষী তো আপনি নিজে। আপনি নিজে খান, সেখানে ভোর খেলে কি সমস্যা? পাতা অরুণকে থামিয়ে শান্ত গলায় বলে, পরে ছেলের দিকে তাকিয়ে স্নান হেসে বলে, বাবা খায় তাই তোমার খাওয়া উচিত। আর লুকিয়ে চুরিয়ে খাওয়ার দরকার নেই। বাবা ছেলে বাড়িতে একসাথে চিয়ার্স করে খেও, আমি অনুমতি দিলাম। আর সমস্যা থাকার কথা না। এখন ব্যাগপত্র নিয়ে ঘরে যাও যাও। হুট করে ধমকে ওঠে পাতা। মুখটা মুহূর্তে রং বদলিয়েছে, রীতিমতো ফুসছে। অরুণাভ নড়ল না অবধি। অরুণ সরকার দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে। পাতার হাত ধরে নরম হয়ে বলে, পাতাবাহার শান্ত হোক। পাতা ঝটকায় হাত ছড়িয়ে নাই, তাদের ক্ষান্ত হয়নি। সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় বলিষ্ঠ দেহি অরুণ করে। অরুণ কয়েক কদম পিছিয়ে যায়। আবারও এগিয়ে এসে পাতা চেঁচিয়ে উঠল, খবরদার ছবি না আমায়। আপনারা বাপ ছেলে সবসময় নিজ মূর্তি মোতাবেক চলকেন, অথচ ভাব দেখান পাতায় সব। শুধু মদ পানি কেন, যা খুশি খান দুজন। আমার দিকে চোখে চোখে যাই চলে যাবে। পাতার ফর্সা মুখ লাল হয়ে এসেছে, রীতিমতো হাঁপাচ্ছে। অরুণ পরিস্থিতি বেগতিক দেখে পাতাকে শান্ত হতে বলে, রিল্যাক্সড পাতাবাহার, শরীর খারাপ লাগছে, আমরা এ বিষয়ে পরে কথা বলবো। দেখি শান্ত হও, এত ঘামছো কেন? আর মেয়ে আবার কাঁদে। ততক্ষণে পানির গ্লাসে হাতে পত্রলেখা হাজির। তার উপস্থিতিতে অরুণাভের শান্ত মেজাজ আবারও বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে কঠিন চাহনি নিক্ষেপ করলো তার দিকে। পত্রলেখা আর সাহস পেল না পানি দেওয়ার। পাতা কিছু বলতে নিয়েও থেমে যায়। কী বা বলবে? দুই হাতে চোখ মুছে লম্বা শ্বাস টেনে নেয়। তারপর খুবই স্বাভাবিক ভঙ্গিতে নিচে ঘরের দিকে চলে যায়। যার যা খুশি করুক, তার কি। অরুণ বার কয়েক ডাকলো, শুনল না। ছেলে বড় হলে নাকি বাপের ঝামেলা পুরোই। আর তুমি যত বড় হচ্ছ, আমার ঝামেলা পরিসরও তত বাড়ছে। একটা শেষ হতে না হতে আরেকটা শুরু। আমাকে মেরে তবে ক্ষান্ত হবে তুমি। অরুণা বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, না থাকবে বাস, না বাজবে বাঁশুরি, চলে যাচ্ছি, এখন শান্তিতে থাকো। অরুণ সরকার মেজাজ খুইয়ে বলে, চলে যাবে? আচ্ছা যাও, দেখি বাপকে ছাড়া। লেট মি কারেক্ট মাইসেলফ। বাপের টাকা আর কতদিন চলতে পারো?
টাকার গোটা ব্যক্তিত্বে আঘাত হানে। অরুণাভ টু শব্দটি না করে বেরিয়ে যেতে উদ্যত হয়। অরুণ সরকার পিছু ডেকে বলে, বড় সরকার, আপনি কিছু ফেলে যাচ্ছেন। অরুণাভের কপালে ভাঁজ পড়ে। অরুণ পত্রলেখাকে ইঙ্গিত করে বলে, আপনার পথ চলার সঙ্গীকে রেখে যাচ্ছেন যে। অরুণাভ পত্রলেখার দিতে দাঁত কটমট করে তাকিয়ে বলে, সঙ্গী মাই ফুট, ও একটা ডাইনি। যা হয়েছে সব অর্জনও হয়েছে। আজ তো কুফাই মেয়ে। অরুণ সরকারের কপাল কুচকালো। সে তোমার স্ত্রী। এখন থেকে তুমি তার অভিভাবক। তার সব দায়িত্ব তোমার। টাকা পড়ে নাই। অরুণাভ পত্রলেখাকে প্রত্যাখ্যান করে যেই না বাড়ির বাহিরে পা রেখে মুখোমুখি হয় আনিকা সরকারের, মুহূর্তের জন্য থমকায়। সমস্ত রাগ গোচ্ছা নিমিশেই ফিকে পড়ে যায়। ওই টলমলে চাহনিতে বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথার উদ্রেক হয়। তাকে পাওয়ার ক্ষীণ আশায় প্রদীপ দমকা হাওয়ায় নিভে গেল। কংগ্রাচুলেশনস অন ইউর ফার্স্ট হার্ট ব্রেক। অরুণাভ, some hearts break only once and never truly heal. It's all over. So sad for আনিকা ভাই, এত কষ্ট আমার নিজেরই হচ্ছে। গিফট ফিরিয়ে আনলে যে আনিকা। আনিকা গিফট বক্সের দিকে চেয়ে বলল, নিল না মানে? আরিয়ান অবাক না হয়ে পারল না। আনিকার দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। এই বুঝে ঝুমঝুম রবে বাড়িধারা বইতে শুরু করবে। আরিয়ান সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো, বলল, দুজনের আবার লেগেছিল। আনিকা ঠোঁট বাঁকিয়ে ক্ষীণ হাসলো, বলল, উই আর নট মেড ফর ইচ আদার। আনিকা, কি হয়েছে? ভোর কিছু বলেছে নাকি ভাইয়া আবার? কেউ কিছুই বলেনি আব্বু। তাহলে? তাহলে কিছুই না। হঠাৎ মনে হলো আমার একে অপরের ভালোবাসি, কিন্তু একে অপরের জন্য তৈরি হয়নি। আরিয়ান হাসলো মেয়ের কথায়। উঠে এসে কাজ জড়িয়ে আগলে নিল। স্নেহের সরে বলল, ভালোবাসা টালোবাসার কিছুই না। ঝগড়াঝাটির জন্য হলেও একে অপরের সাথে লেগে থাকতে কাজিন তোমরা, তাই একটু টান তো তৈরি হয়েছে। আনিকা চোখ টলে স্বাভাবিকভাবে প্রত্যুত্তর বলে, টানটা একটু বেশি দৃঢ় আব্বু। আর তোমাদের ধারণা ভুল। আমি ভোরকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। আগে যদিও বা একটু দ্বিধায় ভুগেছিলাম, আজকের পর আর দ্বিধা রইল না। আরিয়ান মেয়ের মাথায় ঠোঁট চেপে ছোট্ট চুমু দেয়, জিজ্ঞেস করে, হয়েছেটা কি আনিকা? চোখে পানি কেন? আনিকা ঠোঁট ভেঙে আসতে চাইলেও ঠোঁটে কোনো হাসি লেপটে নাই। বাবার প্রশ্নের জবাবে বলে, আমি বড্ড দেরি করে ফেললাম। আমারই ছিল, কিন্তু আমি হেলা করতেই তা অন্য কেউ পেয়ে গেল। এই আফসোস নিয়ে আমি কিভাবে বাঁচবো বলো তো? আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ। আনিকা নাক টেনে মুখ ডলে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে সফলও হয়। মামুনি সবটা না বললে আমি তো বুঝবো না কি হয়েছে। তুমি আগেই বুঝলে না, এখন কি করে বুঝবে আপু? আনিপুরি আর ভোরের জন্য লাল টুকটুকে বউ সাজবে না। তোমরাই জিতে গিয়েছো। কংগ্রাচুলেশন আপু। আরিয়ান বিভ্রান্ত দৃষ্টিতে মেয়ের প্রস্থানের দিকে তাকিয়ে রইল। আনিকা টলমল পায়ে দোতলায় চলে আসে। নিজ ঘরে যেতে নিয়েও মোড় ঘুরিয়ে তার বেস্ট এনিমির ঘরে চলে যায়। ঘরটা হালকা হলেও এই ঘরে তার ঘ্রাণ এখনও পাওয়া যায়। সে দরজা লাগিয়ে বিছানায় বসে রইল চুপচাপ টুপচাপ। ফোনটা হাতে নিয়ে দেখলক্ষণ অরুণাবের নাম্বার থেকে কল আসছে। বেশ কিছু মিস কলটা উঠে এসেছে। সে ফোন সুইচ অফ করে রেখে দিল আলগোছে। এই অ্যাড্রেসে চলে যাবি, বাবার কথা বললেই হবে। 3 মাসের ভাড়া অ্যাডভান্স নেয় ওনারা। বাবা 1 মাসের অগ্রিম দেওয়ার কথা বলেছে। অরুণাব কার্ড পকেটে রেখে বলল, থ্যাঙ্কস বাডি। আমি তো চোখে সর্ষে ফুল দেখেছিলাম। কোথায় যাব, কি করব কিছু বুঝতে পারলাম না। মোহন বন্ধুর পাশে বসে বলল, এখন সব খুলে বল। আই মিন টু সে, খুলে বল, তবে জামা কাপড় না, ঘটনা। হে হে হে। অরুণাব নিজেকে যথেষ্ট ঠান্ডা রেখে নুডলস মুখে পুড়ে নিল। স্বাভাবিক সুরে বলল, তোকে কে বললো সব? মোহনলাল হামি তুলে বলল, তোদের হটিনটি বয়সে গ্রুপে আমিও অ্যাড ছিলাম বাটি। অরুণাব চোট বাঁকিয়ে হাসলো। মোহন ওতলা কণ্ঠে বলল, বাটি চলতি বল, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। অরুণাবের মুখটা স্নান হয়ে আসে, তবুও দীর্ঘ শ্বাস ফেলে বলে, তবুর পার্টি ছিল, সে উপলক্ষে পার্টিতে বিয়ার তো কমন জিনিস, কম বেশি সবাই টেস্ট করে। রবিন কোথ থেকে 2 বোতল ব্যান্ডি মদ এনেছিল। আর বিভানের বাপের কাজের ব্যবসা আছে, সবাই ওকে জোরাজোরি করেছিল, একটু হলেও যেন কাজা বাবার সবাইকে দর্শন করায়। সে তো অল্প কাজা এনেছিল, যদিও আমার বিশ্বাস করিনি ওটা কাজা, ভেবেছিলাম বোকা বানাচ্ছে। যাই হোক, প্রতিবারের মতোই নাহিদের খালি পার্টির আয়োজন করে ওরা। ইন্টারমিডিয়েট ব্যাচের অধিকাংশই ইনভাইটেড ছিল, আমিও মিস করিনি। তবে মেজাজ বিগড়ে যায় টোটলের সাথে ওই ডাইনিটাকে দেখে। শালা ওকে এনে আমাকে পাত্তাই দিচ্ছিল না। আর পার্টি সব ছেলেরা সুন্দরী মেয়ে পেয়ে চোখে হারাচ্ছিল। আবার নিজের মতো এনজয় করছিলাম। পার্টি ভালোই চলছিল, সবাই এনজয় করেছিল। হই হুল্লোড়ে একটু বেশি হচ্ছিল। পাশের ফ্ল্যাটের এক আঙ্কেল কয়েকবার এসে সতর্ক করে গিয়েছে। এ পর্যায়ে ওনার সাথে নাহিদের কথা কাটাকাটি হয়। মোহন খানিকটা ধিমে আওয়াজে বলল, নাহিদ কোত্থেকে মেয়ে এনেছিল শুনলাম? আমাকে ডাকতে পারতি, আমিও একটু এনজয় করতাম। অরুণাব ভৎসনা দৃষ্টিতে তাকালো। মোহন কাচুমাচু মুখ বানায়, তারপর ক্লোজ আপ হাসি দিয়ে বলে, বসটাই এমন বাটি, ওভাবে তাকানোর কিছু নেই। উপরন্ত আমার গার্লফ্রেন্ডও নেই, একটু ডাকলেই পারতি।
লজ্জা করে না তোর? মোহনলাল মুখটা চুপসে যায়, পরক্ষণেই তেতে উঠে বলে, তোর তো খুব লজ্জা, তাই ওই পত্রলেখাকে নিয়ে ঘরে? শাট আপ মোহন, ওটা জাস্ট একটা ডেয়ার ছিল। আচানক অরুণাব গর্জে ওঠে। মোহন জিভে কামড় বসায়, আমতামতা করে বলে, যেটাই হোক কাজটা ঠিক হয়নি। এরকম জঘন্য ডেয়ার কেন মেনে নিলি? অরুণাব যেমন গর্জে উঠেছিল তেমনি চুপসে গেল। মুখের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। মোহন বন্ধুর কাজ ছড়িয়ে সান্ত্বনা দেয়। অরুণাব বিষণ্ণ সুরে বলে, সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল, চিরকুটে দুটো নাম উঠল, আমার আর ওর। আমি তখনই আত্মসমর্পণ করি। আমি এই ডেয়ার পূরণ করব না, এতে যা পানিশমেন্ট দেওয়ার দে। শালারা মানেনি, সবাই গুজুর ফুজুর করে ডেয়ার দিল। ডাইনিটার সাথে পথ করে 8 ঘন্টা থাকতে হবে, না হলে প্রপোজ করতে হবে। প্রপোজ করতেই জাস্ট আই লাভ ইউ বলার ছিল। ওর না বন্ধুর দিকে তাকাই, স্নান হেসে বলে, আই লাভ ইউ কথাটা অতটাও সস্তা না যে যাকে তাকে বলে দেব। যাকে ভালোবাসি তাকে বলতে আমার 2 বছর লেগেছিল। যাকে ঘৃণা করি তাকে তো বলার প্রশ্নই আসে না। তাই সেকেন্ড অপশান মেনে নিলাম। 8 ঘন্টারই তো ব্যাপার, কিন্তু কে জানতো এই 8 ঘন্টা পুরো জীবনের ফাঁস হয়ে গলায় আটকে যাবে। অরুণাবের গলা কাঁপে, বুকটা খা খা করে। কথা খুঁজে পাই না। আনিকার ফ্যাকাশে মুখটা চোখে ভাসে। মোহন বন্ধুর পিঠে চাপড় মেরে বলে, পুলিশকে ইনফর্ম করেছিল? ওই আঙ্কেল বোধহয় মেয়ে দুটোকে চিনে ফেলতেই যত ক্যাচাল হয়েছে, নয়তো বিয়ার মত ওগুলো কিছুই না। অধিকাংশ এলিট শ্রেণীর ছেলে মেয়েদের কাছে এসব নর্মাল বলেই বিবেচিত। তাছাড়াও আমরা সবাই অ্যাডাল্ট। অরুণাব থামলো। মোহন কৌতূহল দৃষ্টিতে তাকে বলল, পুলিশ যখন এলো তখনও তোরা ওই ঘরে আটকে ছিলি? অরুণাবের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বলে, হ্যাঁ, পুলিশের ভয়ে সবাই আমাদের কথা ভুলেই বসেছিল। স্টাডি রুমে ছিলাম আমরা। ওনারা পুরো ফ্ল্যাট সার্চ করে চিঠিপত্রকে কাবাটে লক করে দিই আমি। চাবি জানালা দিয়ে ফেলেও দিয়েছিলাম। সেই মুহূর্তেই জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত মনে হয়েছিল। বাইরে হইচই, ভেতরে নিস্তব্ধতা মনে হচ্ছিল। কাবাটের ভেতর থেকে যদি সামান্য শব্দ হয় তাহলে সব শেষ। তবুও কনফিডেন্স ছিল, কিন্তু পুলিশ সার্জেন্ট ছিল আপুর পরিচিত। ভয়টা বেড়ে কয়েক গুণ। ঘর তল্লাশি করলো, কাবাট খোলার চেষ্টা করে। লক দেখে চাবি চাইলো। আমি বিন্দুমাত্র না ঘাবড়ে জবাব দিলাম, চাবি কোথায়, আমি কিভাবে বলবো? আপনি আপুর পরিচিত, তাই আমি এ ঘরে লুকিয়েছিলাম। শালার পুত আমাকে চিনতে পারে। নাহিদের কাছে চাবি চাই। নাহিদ ঘাবড়ে জানাই চাবি হারিয়ে ফেলেছে। সন্দেহ সেখান থেকেই শুরু। কাবাডি লাথি দিয়ে জোরে জোরে আঘাত করে। মেয়েটা বোবা বলে স্বস্তি, কিন্তু স্বস্তি বেশিক্ষণ টিকল না। লকে বন্দুক ঠেকাই। সব সেখানেই শেষ। উনি চিঠিপত্রকে ওই মেয়েগুলোর সঙ্গে ভেবেছিল। লেডি পুলিশ বেচারিকে মেরেছেও। থাম থাম থাম, কাবি ডাইনি, কাবি চিঠিপত্র, আবার কাবি বেচারি। বাড়ি তোমার কথা ধারণা ভালো লাগছে না। মোহন সিরিয়াস কথার মাঝে বাম হাত চুকিয়ে দিল। এই ছেলে এমনই, সবেতে মজা খুঁজে বেড়াই। অনুরাগ চোখ উল্টিয়ে বিরক্তি প্রকাশ করে, যা চালা স্বরে বলে, মেজাজ গরম করবি না। আচ্ছা তারপর বল। অরুণাব নুডলসের সবটুকু মুখে পড়ে নাই। সারাদিন অভুক্ত থাকায় ক্ষুধা একটু বেশিই মোহনকে বলে, আরেকটু আনবে নাকি? না থাক, চচামি হয়ে যাবে। সে পানি খেয়ে বাকিটুকু ভরিয়ে নিল। স্পোর্টস ব্যাগ কাঁধে তুলে বলল, তারপর আর কি? আপুকে ডেকে বৃত্তান্ত শোনালো। আমি বারবার বলেছিলাম জাস্ট ডেয়ার ছিল, সেরকম কিছুই না। আপুর বন্ধু আরেক বদমাইশ আপুকে উস্কে দিয়েছিল। আমি হাজারবার বোঝানোর চেষ্টা করেছি, আপু আমার একটা কথাও শোনেনি। তো তোকে বাধ্য করা হয়েছিল বিয়ে করতে, কিন্তু পত্রলেখা ও রাজি হলো কেন? ওর গার্ডিয়ান কিছু বলেনি? সবার গার্ডিয়ান এলো, ওর বাড়ি থেকে কেউ আসেনি। পুলিশ ওকে বাজারে মেয়ে ভেবে ওই মেয়ে দুটোর সাথে চালান করে দিচ্ছিল। আপুর দয়া হলো, সঙ্গে নিয়ে এলো। আমি ভাবলাম হোস্টেলে ড্রপ করে দিবে, কিন্তু গাড়ি থামালো কাজী অফিসের সামনে। ব্যাস, আমার জীবনটাকে সার্কাস বানিয়ে ছাড়লো। থামলো অরুণা, একটু জিরিয়ে নিয়ে বলল, ইউ নো না হাউ মাচ আই লাভ আনি। রাগ অভিমান যতই থাকুক, ভালোবাসা তো আর কমে যায়নি। আপু সব চেনেও আমাকে জোর জবরদস্তি বাঁধনে বেঁধে দিল। তাই তো রাগ করে বাড়ি ছাড়লি? অরুণা বন্ধুর কাঁধে হাত রেখে বলল, আসি থাক। মোহন বন্ধুকে জড়িয়ে ধরে বলল, সরি বাটি, গরিবের বাড়িতে থাকতে বলতে পারছি না। মা বন্ধু বান্ধবদের বাড়িতে আসা পছন্দ করে না। দুটো বোন আছে বাড়িতে। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড বাটি, জাস্ট চিল না। কাল ঘুরে আসিস আমার ওখানে, জমি আড্ডা দেবো, কেমন? ওকে বাটি। অ্যানা বোধ হয় তোর বোনের কাছে, এনে দে। মোহনলাল অ্যানাকে নিয়ে আসে। অরুণাব তার একমাত্র সঙ্গীকে বুকে জড়িয়ে নেয়। মোহন নাক কুচকে নেয়। মেয়েদের মতো বিড়ালের শখ আছে, জানতাম না তো। অরুণাব বিড়ালের গালে গাল ঘেঁষে সোহাগ করে। বন্ধুকে জানাই ও বিড়াল না, শি ইজ মাই লিটল বেবি, মাই কিউটি অ্যানা, মাই আই লাভ হার পার্টি। আর বিড়ালের শখে জেন্ডার ডিসক্রিমিনেশন অন্যায়। মোহন বন্ধুকে দরজা অব্দি এগিয়ে দেয়। অরুণাব যেতে যেতে বলে, আপু হয়তো ফোন টোন করবে, খবরদার কিছু বলবি না, প্রমিস কর। আমি না বললেও আঙ্কেল ঠিকই খোঁজ পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, তোর বেবির আম্মা জান পত্রলেখা কোথায়? অরুণাব চোখ রাঙালে মোহন জিভ কাটে। মাথা চৌকে হেসে বলে, মাই মিস্টেক, ভাবে কোথায়? বাইনচোদ, তোর ভাবির নিকুচি করি। অরুণাব দাঁত কিরমির করে। মোহন দরজা বন্ধ করতে করতে বলে, তোর বউ যা খুশি কর, আমার কি? অরুণাব রাগের গা ঝাড়া দিয়ে উঠল।
অপমানের আপন মনের রাস্তায় হাঁটতে হাঁটতে এনাকে শুনিয়ে শুনিয়ে পত্রলেখার পিঞ্জে চটকায়। খালি ট্যাক্সি পেতেই উঠে পড়ে। ড্রাইভারকে ঠিকানা জানিয়ে সিটিকা এলিয়ে চোখ বুজে নেয়। হঠাৎ কোথা থেকে মন খারাপই উড়ে এসে জুড়ে বসে। ভাষা ভাষা চোখ দুটো ভিজে উঠতে চায়। নিজেকে ব্যস্ত রাখতে ফোন বের করে। জিরো মেসেজ, জিরো ফোন কল। মনটা আরেকটু পিছিয়ে ওঠে। জানালার পাশ ঘেঁষে বসে ওদের স্টের হই ব্যস্ত শহরে। ঝিরি ঝিরি বৃষ্টি নামছে। আকাশেরও বুঝি মন খারাপ করেছে। কালো অন্যায় মুখটা আরেকটু ঢেকে নেয় পত্রলেখা। মুখাচুরে ঘোর আমাবস্যা, চোখে তীব্র প্রতীক্ষা। সে চোখ বারবার বাম দিকের রাস্তায় শত মানুষের ভিড়ে খুঁজে চলেছে চেনা মুখ। সে আসছে বলে চলে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা পেরোলো, তবুও আসছে না কেন? নাকি আসবে না? তাকে ফাঁকি দিয়ে চলে গেল? আইলো না তোর স্বামী? চাকেরা বানুর কথায় পটলেখা নাবোধক মাথা নাড়ল। চাকেরা বানু পানের পিক ফেলে হাসলেন। ঠোঁট দুটো লাল টকটকে। মনে হচ্ছে এখনই কারো তাজা রক্ত চুষে খেয়েছেন। আইবও না। হেই দুপুরের কথা। অহন রাইত বাজে 12টা। আসার হইলে এতক্ষণে আইতো। হেতি লাগছে রে মনু, তোর কপালে ফুটা। পটলেখার মুখে তখনও আশারা উকিঝুঁকি দেয়। সে আসবে বলেছে। চাকেরা বানু আবার বললেন, অহন কই যাবি ভাবলি? আমি অহন বাড়ি জামুকা। রাইত মেলা হয়েছে, তার উপর বৃষ্টি বৃষ্টি ভাব। বেচা কিনা নাই। সুমন সব গাছগোছ কর চটপট। চাকেরা বানু পেটের তাগিদে মেয়ে মানুষ হয়েই ফুটপাতে চা পান সিগারেট বিক্রি করেন। বাসস্ট্যান্ডের পাশে হওয়ায় টুকটাক ভালোই বেচা কিনা হয়। তাই পয়সায় তার আর 5 বছরের ছেলেটার দিনকাল ভালোই চলে। ছেলেকে স্কুলেও পাঠানো চাই। দুপুর থেকে দোকানে বসে পত্রলেখাকে খেয়াল করেছিল তিনি। চিনছাপ করণের বেশ সুন্দরী চেহারা। দেখতে বিদেশি বিদেশি একটা ভাব আছে। বাঙালি লাগে না। বৈদ্যুতিক পুলের পাশে খুঁটির মতো দাঁড়িয়েছিল। কারো অপেক্ষায় ছিল এমনটা মনে হলো। ঘন্টার পর ঘন্টা চলে যায়, অথচ কেউ আসে না। মেয়েটাও নড়ে না সেখান থেকে। সন্ধ্যা হলেও না। একা রাস্তায় এক যুবতী মেয়ে দাঁড়িয়ে। দেখতে অসুন্দর হলেও তো হায়নারও ওত পেতে থাকে। সেখানে এই মেয়ে হুড়পড়ি। তিনি ছেলেকে পাঠান। মেয়েটার কথা বলেননি, নড়েও নি। তিনি ক্ষুব্ধ হন। চলে যাক বলে নিজে বেচা কিনাতে ব্যস্ত হয়ে পড়েন। একটু পর মেয়েটা এগিয়ে আসে। ইশারা ইঙ্গিতে কিছু বলে। তিনি বুঝতে পারলেন মেয়েটা বোবা। তিনি কতক্ষণ চেয়েছিলেন মেয়েটার মুখে পানি। এত সুন্দর মেয়ে নাকি বোবা? আল্লাহ পাকের লীলা খেলা বোঝা দেয়। ছেলের খাতা পেন্সিল এনে দিলেন ভাব বিনিময়ের জন্য। সাহায্যের জন্য ফোনটাও দিলেন। কিন্তু বোকা মেয়েটা স্বামীর ফোন নাম্বার জানে না। হায় কপাল। চালাবিহীন দোকানে মোটা পলি কাগজে মুড়িয়ে রাশি দিয়ে বাঁধেন মা ছেলে। পত্রলেখার দিকে তাকিয়ে বলেন, বাপের বাহি কোন হানে তোর? কাছে হস্তে হইলে রাইখা আসি। পত্রলেখা আবারও রাস্তায় তাকায়। সে আসবে না বুঝতে পারে, তবুও অবুঝ মনে আশা রেখেছিল। সে সুমনে খাতায় পেন্সিল দিয়ে হোস্টেলের ঠিকানা লিখে দেয়। ছাকেরা পানু বানান করে করে শব্দ জুড়ল। অতঃপর বলল, এ তো অনেক দূর। এক কাম কর, রাইত আমা করে বস্তিতে থাইকা ভোর হইলে যাইস। ক্ষণিকের পরিচয়, অথচ মনটা কত উদার। এই অচেনা শহরে মানুষের প্রস্তুত কই অন্যদের দিকে তাকানোর। মানুষকে সাহায্য করার প্রবণতা দিনকে দিন লোপ পাচ্ছে। মানুষ টাকা ছাড়া এক গ্লাস পানিও খায় না। সেখানে ছকেরা পানু তাকে আশ্রয় দিয়েছে। পত্রলেখা সায় জানালো, তাইলে পায়ে পায়ে হাটেক। সুমনের হাতটা ধর। কাইল্লা বইলা ঘৃণা করিস না। পত্রলেখা সুমনের দিকে তাকালো। সুমন দূর রাস্তার দিকে আঙ্গুল তুলে বলল, মা ওই দেখ একটা সুন্দর পোলা কারে জানি খোঁজে। চাকেরা ভানু চমকান। রাস্তার অপর পাশে ফুটপাতে দাঁড়িয়ে এক যুবক। এদিকে তাকিয়ে তিনি পত্রলেখার দিকে তাকান, কিন্তু মেয়েটা নেই, ছুটে গিয়েছে। তিনি মুচকি হাসলেন। ছেলের হাত মুঠোয় ধরে বললেন, আধার হইল ওর স্বামী আইসে। তোর বাপে আর আইলো না রে সুমন? রাস্তায় দাঁড়িয়ে অরুণা বিরক্তির শ্বাস ফেলে। শক্ত কিছু বলতে নিবে, ভারী কিছু এসে বুকে আষ্টে পড়ে। নাক মুখ কুচকে নেয় সে। হাত দিয়ে ঠেলে সরতে চায়। পত্রলেখা আরেকটু শক্ত করে জড়িয়ে নেয়। অরুণা বিরক্তির চরম সীমান্তে পৌঁছালেও প্রকাশ করল না। মেয়েটার গায়ে কম্পন টের পাচ্ছে। কাছে মেয়েটা। সে না আসলে কি হতো? যখন দেখলে আসছি না, চলে যাওয়া উচিত ছিল না? তুমি কি আসলে এতটা মাথা মোটা? আমি যদি না আসতাম। মেয়েটা কান্না থামার নাম নিচ্ছিল না। তাকেও ছাড়ছিল না। জোকের মতো আঁকড়ে ধরেছে। জোক ছাড়াতে লবণ তো লাগাতেই হতো। তাই ছাড়ি দিল। পত্রলেখা সরে আসে। অন্যের নাক মুখ ঘষে রাগে রাগে দৃষ্টিতে তাকালো। অরুণাবের বাম হাতে মুঠোয় ভরে হাত কৌড়ির দিকে ইশারা করল। অরুণাবের চোখের আকার বড় হয়। তাকে রাগ দেখাচ্ছে কি সাহস! সে দাঁত কটমট করে বলে, 10 মিনিট, 20 মিনিট, তারপর ঘন্টা পেরিয়ে গেলেই বোঝা উচিত ছিল আমি আসবো না। পত্রলেখা তর্জনী আঙ্গুলে ভূমির দিকে তাক করে পরপর হাতের 5 আঙ্গুল ঘুরিয়ে কিছু বোঝালো। অরুণা বুঝলো যেন। একটু অপ্রস্তুত হয়ে আমতা করে বলল, এসেছি কারণ মানে? থামলো কিছু বল। তারপর ঝাঁজের সাথে বলল, অমানুষ না আমি। শিওর হতে চেয়েছিলাম। চলে গেছো নাকি? পত্রলেখা অসহায় চোখে যায়। তার কাছে টাকা পয়সা অব্দি নেই। সে কি করে যাবে? আর কেন যাবে? চলে যাও বললেই চলে যেত। আসছি 2 মিনিটে, এখানেই থাকো।
বলার মানে কি তাহলে? সে অরুণাবের বুকে আঙুল ঠেকায়। অরুণাব চলে পড়ে ওঠার আগে সরিয়ে নেয়, হাতের সাহায্যে লাভ শেপ বানায়। অরুণাব রাগে ফেটে পড়ার আগেই লাভ শেপ ভেঙে ফেলে। তারপর নিচের দিকে আঙ্গুল তোলে। অরুণাবের বৈদ্যুতিক পোলের সাথে মাথা ঠেকাতেই ইচ্ছে করে। বিরক্তিকর বিরক্তিকর, অতপর মহাবিরক্তিকর। সে ঝাঁঝালো স্বরে বলল, ইউ উইল মাই হোল লাইফ, অল নেভার ফরগিভ ইউ। পত্রলেখা মুখটা ফ্যাকাশে হয়ে আসে। অরুণাব খুবই বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে হাঁটা দেয়। রিক্সাটাকে ভাড়া মিটিয়ে উঠে বসে। অতপর পত্রলেখার হেলদোল নেই, ঠায় দাঁড়িয়ে। অরুণাবের কপালে ভাঁজ পড়ল, বিদ্রুপের স্বরে বলল, ইনভিটেশন কার্ড পাঠিয়ে ওঠার কথা বলতে হবে? পত্রলেখা মুখ ফিরিয়ে নেয়। অরুণাবের নিচের গালে নিজেরই থাপড়াতে ইচ্ছে করে। সে রাগ সংবরণ করে উঠে আসে। পত্রলেখা মুখ ফিরিয়ে রেখে উঠে বসলো রিক্সায়। চাপা রিক্সায় দুজন। গায়ে গা লাগবে স্বাভাবিক। অরুণাব গা বাঁচিয়ে বলল, খবরদার, চিপকাবে না, ধাক্কা দিয়ে ফেলে দেব। পত্রলেখা মুখ বাঁকিয়ে বুড়ো আঙ্গুল দেখায়। অরুণাব দাঁতে দাঁত চেপে সহ্য করে নাই। এ কোন পাগলের ঘরে পাগলকে সে সঙ্গে নিয়ে যাচ্ছে? মননে বাবার প্রতি একরাশ অভিমান জন্মে। এমনটা না করলেও পারত। অরুণ সরকার ডাইনিং টেবিলে কোনোই ঠেস দিয়ে বসে। টেবিলে হরেক পদের খাবার দখলে, অথচ চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে। মেয়েকে আসতে দেখে সোজা হয়। বাকিরা কই? অরুণিতা বাবার মুখোমুখি চেয়ে চেয়ার টেনে বসে বলল। ডাকলাম উঠল না, রাগ দেখালো, ঘুমিয়ে পড়েছে। না খেয়ে কেন ঘুমাবে? সারাদিন কিছুই খায়নি, আশ্চর্য। রাগ রাগের জায়গায়, খাওয়ার বেলায় কেন রাগ দেখাবে? নিজের সাথে যে আরেকটা প্রাণ আছে তার কথা ভাববে না? এত কেয়ারলেস মানুষ হয়? অরুণ কণ্ঠে উপচে পড়া রাগ। অরুণিতা প্লেটে শীতে করে ভাত নাই। অরুণ বলে, ওলাফকে নিয়ে আসতে। সেও ঘুমিয়ে পড়েছে। অরুণ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চলে যেতে উদ্যত হলে অরুণিতা ডাকলো, পাপা। অরুণ মেয়ের দিকে তাকায়। অরুণিতা অস্বস্তিতে পড়ে গেল। অস্বস্তি লুকাতে নাকের ডোকায় আঙ্গুল ডলে বলল, তুমি খাবে না? তুমি খেয়ে নাও। অরুণ বলতে বলতে চলে গেল। অরুণিতা একা বসে রইল ডাইনিংয়ে। খালি চেয়ারগুলো দেখে নিল এক বল। একা একা খাবার খেলে পেট ভরে, তবে মন ভরে না। রাগ করে মেয়ের ঘরে ঘাটি গাড়ে পাতা, পুরনো স্বভাব। আজও সে মেয়ের ঘরেই অবস্থান করেছে। অরুণ মেয়ের ঘরে এসে দেখে মহানানী সত্যি ঘুমিয়ে পড়েছে। প্রহর মায়ের গলায় জড়িয়ে হা করে ঘুমোচ্ছে। অরুণ বিছানায় এসে ঝুঁকে এলো, পাতার বাহু জাকিয়ে ডাকলো কতক্ষণ। কুম্ভকর্ণের ঘুম ঢোল না পেটালে ভাঙে। অরুণ সরকার হাসলো, আদরে মুখখানা স্নেহতোর হাত বুলিয়ে দিল, কপালে চুমু দিয়ে বলে, পাতা পাহাড় শুনছ? পাতা নড়ে চড়ে উঠল। ঘুমের করেই অরুণের হাত ছড়িয়ে অল্প কাত হয়ে শোয়। অরুণ আবারও হাত বাড়ায়, গলার নিচে দিয়ে হাত গলিয়ে উঁচুতে তোলে। পাতা তাৎক্ষণিক চোখ মেলে তাকায়, বড় বড় চোখ দুটোই ভয়ের আভাস। অরুণ গালে ঠোঁট ছুঁয়ে তিমে আওয়াজে বলে, রিল্যাক্স, আমি ছাড়া আর কে? ডোন্ট বি আফ্রেড মেরি জান। পাতার চোখের আকার স্বাভাবিক হয়। বাচ্চা পেটে আসার পর থেকেই মেয়েটা অল্পতেই ভয় বেকাবু হয়ে আসে। আবার অতি সামান্য বিষয়ে রেগে চেঁচামেচি শুরু করে। এই বয়সে প্রেগনেন্সি খুবই কঠিন বিষয়। ওঠো, খেয়ে তারপর ঘুমিও। পাতা চোখ মুখে ডোলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিছু না বলে আবারও বালিশে মাথা রেখে ঘুমানোর প্রস্তুতি নেয়। অরুণ কপাল কুঁচকে গম্ভীর গলায় বলে, রাগ আমার উপরে, আমাকে কষ্ট দাও, মাথা পেতে নেব। পেটের ভিতরে যে আছে তাকে কেন কষ্টে রেখেছ? ভদ্র মেয়ের মতো খেয়ে তারপর রাগ দেখাও, না হলে আমি রেগে যাব। পাতা নিশ্চুপ। অরুণ কম্পিউটারে ঢাকা ফোলা পেটে হাত রাখে, গম্ভীর গলায় বলে, ওঠো না। অরুণ কতক্ষণ অপেক্ষা করলো ওঠার। না, হেলদোল নেই। সে বলল, এখানে খাবে? খাবার আনবো? আমি খাইয়ে দিই, খাবে না? পাতা মুখ ফিরিয়ে নেয়। অরুণ বসিয়ে দেয় তাকে। বসার সুবিধার্থে পিঠের নিচে বালিশ দেয়। এলোমেলো চোখ গুছিয়ে খোপা করে বেঁধে দিল। কপালে চুমু দিয়ে বলে, খাবার আনছি, ভালো মেয়ের মতো খেয়ে নিবে, না হলে আমি রেগে যাবো কিন্তু। পাতা কিছু বলে না। অরুণ একটু পরই খাবার নিয়ে হাজির। অনেকদিন পর নিজের হাতে তুলে খাইয়ে দেয়। পাতা নির্লিপ্ত ভঙ্গিতে খাবার খায়। ক্ষুধা তার না লাগলেও তার ভেতরে বেড়ে ওঠা প্রাণে ছিল। তাকে কষ্ট দেওয়ার মানেই হয় না। অরুণ মুচকি হেসে বলে, আমি অনেক আগে বন্ধুদের সাথে একটু 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 খেতাম না, কিন্তু শুধু চেখে দেখতাম। তবুও বন্ধুদের হাজারবার জোড়াজুড়ির পর বলেছিলাম না একবার তোমাকে, তুমি সেই যে নিষেধ করলে, তারপর আর ওদের হাজার জোড়াজুড়িতেও কাজ করেনি, ছুঁয়েও দেখিনি, বন্ধুদের কসম। পাতা ভ্রু কুচকালো, মনে করার চেষ্টা করলো, হ্যাঁ, তাদের অ্যানিভার্সারিতে লোকটা খেয়েছিল। তখনও একই কথা আওড়িয়েছিল। সে থমথমে সুরে বলল, গো একটু খান, আর বেশি গন্ধ তো বের হবেই। অরুণ সরকার নাক ছিটকে নাই। তুমিও না খাওয়ার সময় বাদ দাও তো। ভাত কেন দেব? এক কাজ করুন, একদিন বাড়িতে অ্যারেঞ্জ করুন, শুধু আপনারা বাবা ছেলে খাবেন, আমরা বাকিরা কেন বঞ্চিত হব? অরুণ সরকার শান্ত চোখে চায় পাতার দিকে, মুখ চোপার অক্তিম, চোখ দুটো ফুলে আছে, ঘন ঘন নাক ডাকছে। সে টিস্যু দিয়ে নাকের সর্দি মুছে করলো, বয়স থাকলে দুজনে না হয় 2 বোতল খেয়ে টালি হয়ে হাহা হি হি করতাম, বুড়োকালে মানাবে না। পাতা হাসলো না, কটাক্ষ করে বলল, বুড়ো হবেন আপনি, ওই যে সোহরাব ছেলেটা
আমাকে অরুর বড় বোন ভেবেছিল। ভোরের বন্ধু মোহনলালকেই দেখুন, ক্রাশ খেয়ে বসে আছে। প্রহরের ক্লাস টিচার ভাব জমাতে আসে, খুঁজলে এরকম অহরহ মিলবে। তাইলে নিজেই ভাবুন। অরুণ সরকারের মুখের নকশা বদলায়। পাতার ফুলো পেটের দিকে তাকিয়ে বলে, এরপরও বুড়ো বলে 5 নাম্বারের জন্য তৈরি থাকো। পাতার চোখ মুখে রাগ টকবকিয়ে ওঠে। শুকিয়ে যাওয়া ঘা আবারও তরতাজা হয়ে ওঠে। অরুণ তাৎক্ষণিক আত্মসমর্পণ করে বলে, জাস্ট কিডিং। লজ্জা থাকা উচিত। আই এম সো সরি। পাত্তাতে দাঁত চেপে বলে, আমি ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারি না। বাকিরা গার্ডিয়ান মুখ টিপে হাসে। ভারী পেট নিয়ে ছেলের সামনে যেতে আমি লজ্জায় মরে যাই। আপনারা মজা পাই, তাই তো? অরুণের মাথা নত হয়ে আসে। পাতার হাতে হাত রেখে বলে, আবার কাঁদে, স্টপ ক্রাইং। পাতা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে। অরুণ টিস্যু পেপার দিয়ে গাল মুছে মুছে নাকে আবারও মুছে পরিষ্কার করে দিল। কেটে কেটে ঠান্ডা লাগিয়ে নিয়েছে। সে প্রসঙ্গ বদলে বলল, আমি কিন্তু এখন ওসব খাই না। খেতেন তো, ছেড়ে দিয়েছি, তুমি বলেছিলে বলে। পাতা কপালে বিরক্তির ভাঁজ। সে বিশ্বাস করলো না। অরুণ নিজ কথাকে সূত্র দিয়ে বলল, তোমাদের সাথে একযোগ বেশি বাচ্চার লোভে ছেড়ে দিয়েছি, স্বার্থের জন্য। পাতা প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। অরুণ চুয়াল চেয়ে বাচ্চাদের মতো এদিক ওদিকে ঘুরিয়ে বলল, একটু হাসো না, সারাদিন হাসতে দেখিনি। পাতা ঝটকায় হাত সরাই। অরুণ পায়ের তালুতে সুরসুরি দেয়। পাতা বিরক্তি হয়ে পা টানে, দাঁতে দাঁত চেপে বলে, দরজায় অরু দাঁড়িয়ে। অরুণ সরকার স্বাভাবিক ভঙ্গিতে মেয়ের দিকে ফিরল। অরুণিতা তাদের অস্বস্তিতে ফেলতে মুচকি হাসলো। রং টাইম। অ্যাকচুয়ালি আই ফরগট টু নক। ইটস মাই রুম। আফটার অল, শুড আই লিভ অর? অরুণ সরকার স্বাভাবিকতার সাথে প্রত্যুত্তর করলো, কামিন। থ্যাঙ্কস, আই এম সো স্লিপি। 2 হাত শূন্য তুলে হামি তুলে অরুণিতা বিছানায় ছোট্ট ভাইয়ের পাশে গা এলিয়ে দেয়। পাতা মেয়ের দিকে তাকিয়ে বলে, দাঁত কেলানোর কি আছে? অরুণিতা চওড়া হাসে। পাশ ফিরে মা বাবার দিকে তাকাই। সাহসে বলে, আই এম প্রবাবলি দ্য অনলি চাইল্ড হু লাইকস ওয়াচিং দেয়ার প্যারেন্টস আর্গিউ। ইউ টু ক্যারি অন। পাতা চোখ রাঙায়। অরুণিতা থোড়াই টড়াই গলা অব্দি কম্ফোর্টার টেনে হামি তোলে। অরুণ পাতার মুখে খাবার দিয়ে মেয়ের উদ্দেশ্যে বলে, ওলাফকে ডাকো, রাতে না খেয়ে ঘুমাতে নেই। অরুণিতা ভাইকে ডেকে তোলে। প্রহর চোখ পিটপিট করে বোনের গলা চড়িয়ে পিড়পিড় করে। অরুণিতা কান খাড়া করে শুনতেই পাই সাপের মতো ফিসফিস করেছে। তার মানে শিশি দিবে। অরুণিতা চেঁচিয়ে ওঠে। প্রহর ধর্মরিয়ে উঠে বসলো, চোখের আকার বড় বড়। ঘন ঘন পল্লব ঝাপটে জ্বর জড়িয়ে কেঁদে ওঠে। অরুণ গম্ভীর গলায় বলে, এভাবে চেঁচানোর মানে কি? শিশি দিচ্ছিল, তাই বলে এভাবে চেঁচায়? ছেলেটা ভয় পেল না? অরুণিতার মুখটা গম্ভীর হয়ে আসে। কিছু না বলে বিছানায় এক কোণে শুয়ে পড়ে। অরুণ বাঁকা চোখে চায়। পাতা ছেলেকে বুকে টেনে নেয়, গায়ে হাত বুলিয়ে বলে, কিছু কি হয়নি বাবা? কাঁদে না। প্রহর কান্না থামাতে সময় লাগলো না। মায়ের ওড়নায় গাল মুছে জল ভরা চোখে বাবার দিকে তাকিয়ে থাকে। অরুণ বাহু মেলে কাছে ডাকলো। প্রহর গেল না। মায়ের বুকে মুখ লুকিয়ে আবার অবহেলা। প্রহরের আবার কি হলো শুনি? রাগ করেছস বাবাটা? হ্যাঁ, প্রহরের সহজ সরল স্বীকারোক্তি। অদমের অপরাধ। প্রহর মায়ের বুকে লুকিয়ে থেকেই অভিমানী স্বরে বলল, তুমি আমার বোবা বউকে ভাইটুসের বউ বানিয়ে দিয়েছ। আমি অনেক রেগে আছি তোমার উপরে, ভাইটুসের উপরে। অরুণ সরকার হাসলো, তুমি তো পিঙ্কিকে পছন্দ করো। হ্যাঁ, পিঙ্কি খুব ভালো, আমার সব কথা শোনে। আমি লেট হলে আমার জন্য জায়গা রাখে। ও টিফিন থেকে আমাকেও ভাগ দেয়। তাই আমি ওকে বলেছিলাম আমার বউ হবে। ও হ্যাঁ বলেছিল। অরুণ সরকার ছোট ছোট চোখে চাই। সোজা বউ বানানোর প্রস্তাব দিলে পাপা মাম্মামের পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করলে না? মাম্মামকে বলেছিলাম আমি। অরুণ মিছে রাগ করার ভান ধরে বলল, যাও ছোট সরকার, আমিও অনেক রাগ করলাম। তোমার রাগে তোমার বয়ে গিয়েছে। সেটাই, আমার রাগ গোছা সব মন খারাপিতে কারো বয়ে যায় না। যখন থাকবো না, খুব দূরে চলে যাব, তখন মনে পড়বে আমার কথা। ব্যাস, কথাটা সেখানেই ফুরলো। কেউ কিচ্ছুটে বললো না। সবার মুখে মেঘ অল্প অল্প জমেছে। মাঝারি আকারের একটা রুম। কোনো আসবাবপত্র নেই, নেই বৈদ্যুতিক ফ্যান, শুধু এলইডি বাল্ব চলছে। ঘরের এক কোণে স্পোর্টস ব্যাগ। সেটা মাথা রেখে মেঝেতে শুয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে ফোনের টকিং টম গেম খেলছে। টমকে খাওয়াচ্ছে, সাজুগুজু করে দিচ্ছে, নিত্য নতুন ড্রেস পরিয়ে দিচ্ছে। পত্রলেখার হাসি পেল, তবে মুখ ফুটে হাসি বেরোলো না। ক্ষুধায় পেটের ভেতরে গুড়গুড় শব্দ করছে। সে পেট চেপে কাঁদো কাঁদো মুখে বিড়ালের দিকে তাকাই। মালিকের মতোই মেজাজি আর অহংকারী। একটু ভাব করতে গিয়েছিল, খামচে রক্ত বের করে দিয়েছে। পত্রলেখা হাতের ক্ষতস্থানে ফুদাই। আনা মালিকের গা ঘেঁষে বসে স্যান্ডউইচের টুকরো চাটছিল। হঠাৎ চাটা বন্ধ করে পত্রলেখার দিকে তাকাই। লেজ নাড়িয়ে গায়ের পশম খাড়া করে মিউ মিউ ডাকলো। অ্যানার এহেন প্রতিক্রিয়ায় অরুণাভ ফোন থেকে দৃষ্টি হাটিয়ে পত্রলেখার দিকে তাকাই। আমি অ্যানার খাবারে নজর কেন দিচ্ছ? চোখ সরাও বলছি। অ্যানার পেট খারাপ করবে। পত্রলেখা মুখ ফিরিয়ে নাই। দুই চোখ দুটোই রাগ অভিমান।
অরুণাব মোবাইলে মনোযোগ ফিরিয়ে আনলো। 2 মিনিট পর আর চোখে পত্রলেখার দিকে তাকিয়ে বলল, চাইলে স্যান্ডউইচটা খেতে পারো, অ্যানার জন্য এনেছিলাম। অ্যানার পক্ষ তো সবটাই খাওয়া সম্ভব না। আর তুমি যেভাবে ওর খাবারে নজর দিচ্ছ, বেচারি অসুখে না পড়ে। পত্রলেখা দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে নিয়েছিল। অরুণাবের কথায় চোখ মেলালো। অরুণাব স্যান্ডউইচের পার্সেল স্পিরিং গাড়ির মতো ঠেলে দিল। ভালো স্যান্ডউইচ, আমি একটু ছিঁড়ে অ্যানাকে দিয়েছিলাম শুধু। পার্সেলটা পত্রলেখার কাছে এসে থামে। পত্রলেখা হাতে নেয় না, আবার ফিরিয়েও দেয় না। সে অনুভব করে ক্ষুধা মানুষকে যা কিছু করতে বাধ্য করে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর পত্রলেখা চোরা দৃষ্টিতে অরুণাবের দিকে তাকায়। ফোনে ডুবে আছে সে। ছতরপণে পার্সেলটা নাই। নিঃশব্দে পার্সেল খুলে স্যান্ডউইচে কামড় বসায়। সজারু দৃষ্টি মানবের পানে। দেখে নিলে লজ্জায় নাক কাটা যাবে। তাড়াহুড়ে গলাধঙ্করণ করার চেষ্টায় হেঁচকে উঠে যায়। পত্রলেখার চোখের আকার বড় হয়ে যায়। অরুণাব কপাল কুঁচকে চাইল ক্ষীণ। হাতের কাছে পানির বোতলের পূর্বের মতোই গড়িয়ে দিয়ে বলল, খবরদার মুখ লাকিয়ে খাবে না। পত্রলেখা ঢোক গিলে পানি পান করে স্বস্তির শ্বাস ফেলল, তবে হিচকি কমল না। নানুমা বলে, যখন কেউ মন থেকে স্মরণ করে তখন হিচকি ওঠে, তাকে আবার কে অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছে। রাতের প্রথম ভাগের ভাবসা গরম অনুভব হলেও শেষ ভাগে শীতের রোমকূপ সজাগ। একটু পরপরই গা শিউরে উঠেছে ঠান্ডায়। আটু বাজ পরে বুকে জড়িয়ে পত্রলেখা পলকহীন তাকিয়ে থাকে ঘুমন্ত মানবের দিকে। স্পোর্টস ব্যাগে মাথা রেখে মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে আছে। পরিবার পরিজন ছেড়ে অচেনা জায়গায়, অচেনা ঘরে মেঝেতে বালিশবিহীন কতটা নির্বিঘ্নে ঘুমোচ্ছে নবাব পুত্তর। যেন চিন্তার কিছুই নেই, অথচ সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে। অনিশ্চিত জীবনটা বড় এলোমেলো হয়ে গেছে। প্রতিটা নিঃশ্বাসে যেন বিষ প্রবেশ করেছে অন্তরে। কবে স্বস্তি ফিরবে? আদৌ ফিরবে তো? বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। অরুণাবের ঘুমন্ত মুখে পানে তাকিয়ে স্নান হাসে। মনে পড়ে যায় প্রথম মুখ দর্শন। সেদিন বর্ষা খালামণিকে চা দিতে গিয়েছিল। খালামণি, বাদল আর ছোট বৃষ্টি ল্যাপটপে খেলা দেখেছিল। দক্ষিণ আফ্রিকার 5 মে অনবর্ত আর 19 বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচ ছিল বাংলাদেশ আর আফগানিস্তানের। নিজ জন্মভূমির নাম শুনেই বুকটা আনচান করে পত্রলেখার। নিজ দেশের কথা শুনতে, দেশের মানুষকে দেখতেও ভালো লাগা কাজ করে। সেও বসেছিল খেলা দেখতে। হঠাৎই সুন্দর দেখতে হ্যাংলা পাতলা বাংলাদেশের যুবককে স্ক্রিনে দেখা যায়। বাদল জানায়, ওটা ওর বরুণ ভাই, বর্ষা খালামণির প্রথম পক্ষের ছেলে। বরুণ ওরফে অরুণাব সরকার। সেদিনের ম্যাচ বৃষ্টির কারণে মাঝপথে ব্যাহত হয়েছিল। তবে ব্যাট হাতে 35 রান আর 4 উইকেট নেওয়ার যুবকটা সবার নজর কেড়েছিল। যুবকের মুখ থেকে হাসি সরছিলই না। সেবারে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বাংলাদেশের একটা ম্যাচও সে মিস করে দিই। স্ক্রিনে যখন সুন্দর মুখটা দেখত, কিশোরীর মনে শিউলি ফুল ফুটত। কেমন যেন লজ্জা লাগতো। চিকনা ছেলেটাকে চোখে রাখতে রাখতে কখন যেন ভালো লেগে গেল। এরপর ইনস্টাগ্রামে, ফেসবুকে খুঁজে পাই। কোনো কালে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, এখনও ঝুলে আছে। তবে পাবলিক ফিগার থাকায় সব পোস্ট নজর কাটত। সে আপলোডকৃত সব পিকচার সেভ করে রাখত, প্রিন্ট করে একটা অ্যালবামও বানিয়েছে। অ্যালবামের নাম জানান। সে কখনো ভাবেও নি তার ক্রাশের সাথে তার দেখা হবে, আর প্রথম দেখায় তার নাক ফাটাবে। ভাবতেই নাকে হাত চলে যায় পত্রলেখার। ইস, কি ব্যথাটাই না পেয়েছিল সেদিন। তারপর ধীরে ধীরে ভাগ্য তাকে এই পর্যায়ে এনে দাঁড় করাবে। মোটাতে যা গাল দুটো সেই বাচ্চা ছেলের সাথে বড়বেলায় যুবকের মিল খুঁজে পায় না। শুধু ঘন পাপড়ির আপাটলে ভাসা ভাসা চোখ দুটো আর বাম চোখের নিচে কালো তিলটা চেনা যায়। পত্রলেখার তিলটা দেখার চেষ্টা করে। ওই তো বর্ষাকালে কালচে তিল চেয়ে আছে। হঠাৎ খেয়াল হয় ছেলেটা কাঁপছে, ক্রমশই কুকড়ে যাচ্ছে, শীত লাগছে। নাকি জ্বর এলো নবাব পুত্তরের? অস্বাভাবিক না। গত সারা রাত বৃষ্টি মাথায় বাইরে দাঁড়িয়েছিল। নিঃশব্দে এগিয়ে শিওরের কাছে বসে। জড়তায় নইয়ে আর ভয়ে ভয়ে ভীত হয়ে কপালে হাত রাখে। এই বুঝি গর্জে ওঠে যে রাগী ছেলেটা পত্রলেখার হাত সরিয়ে নেয়। জ্বরের মাত্রা ভালোই। এখন কি করবে সে? উপায়ন্ত না পেয়ে অরুণাবের বাহু ঠেলে দেয়। অরুণাবের ঘুমন্ত মুখে বিরক্তির ভাব ফুটে ওঠে। পাশ ফিরে শোয়। পত্রলেখা আবারও বাহু ঠেলে। একসময় অরুণাবের ঘুম ছুটে যায়। চোখ মেলতেই পত্রলেখার মুখদর্শন। আশেপাশে তাকাতে একটু চমকায় বই কি। কোথায় সে? লম্বা দম দিয়ে নিজেকে সামনে নিল। মস্তিষ্ক কার্যকারিতা শুরু করে দেয়। উঠে বসে আলগোছে। অসহায়হীন মাথা যন্ত্রণায় কপাল চেপে ধরে। পত্রলেখা চোখ পিটপিট করে তাকায়। তার উপরে নজর পড়তেই কর্কশ গলায় বলে, সমস্যা কি তোমার? পত্রলেখা পুরো কুচকে নেয়। দূরত্ব রেখে অরুণাবের কপালে হাত রাখার ভঙ্গিমায় করে উল্টোপাল্টে বোঝায়, তোমার জ্বর। অরুণাব আবারও গা এলিয়ে দেয়। বিরক্তি প্রকাশ করে বলে, প্রতিবন্ধী না আমি, বোঝার ক্ষমতা আছে যে জ্বর এসেছে, আর মাথা যন্ত্রণাও। আর আমার কাছে ওষুধ নেই। পত্রলেখার কপালে চিন্তার রেখা। কিছু সময় ভাবে, অরুণাবের মুখের সামনে তুড়ি বাজায়। স্ত্রীও ওড়না রোগড়ে ভাঁজ করে
কপালে রাখার ভঙ্গিমা করে। অরুণাভ বুঝল জলপটি দেওয়ার কথা বলেছে। সে পূর্বের চেয়েও দ্বিগুণ বিরক্তিভাব ফুটিয়ে পিঠ ফিরে শুয়ে বলল, দরদ দেখাতে হবে না, দূরে যাও। পত্রলেখা চলে যায়, তবে মনের ভিতরে অস্থিরতা বিরাজ করে। ছেলেটা জ্বরে ঠকঠক করে কাঁপছে, আবার নাকি মাথা ব্যথাও। সে ঘরে একলা মানুষ, মানবতার খাতিরেও তো কিছু করা উচিত। সে আবার ফিরে আসে, ওকে দিয়ে দেখে চোখ বুজে শুয়ে আছে। অতি সাবধানতায় সাথে স্পোর্টস ব্যাগের চেন খোলে। ক্ষীণ শব্দ হতে অরুণাভ তড়িৎ গতিতে ঘাড় ফিরায়, ব্রু কুচকে নিয়ে বলে, কি করছো তুমি? পত্রলেখার চোখে মুখে অস্থিরতা, কপালে খেলে পাড়ানো চুল কানের পিঠে গুজে ইশারায় চারকোনা কিছু বোঝায়। তারপর ব্যাগ হাতড়ায়। অরুণাভ রীতিমতো অবাক, এই মেয়ের সাহস কী করে হয় তার ব্যাগে হাত দেওয়ার, ইচ্ছে তো করে হাতটাই ভেঙে ফেলার। তবে সে রাগ দমিয়ে রেখে চুপচাপ মেয়েটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। খুঁজছেটা কি? সাদা রুমাল পেয়ে পত্রলেখা ঠোঁটের কোণে বেঁকে গেল। সে তড়িঘড়ি করে চলে যায়, ছিটকানি খুলে বাইরে রান্না করে সিঙ্কের পানিতে রুমাল ভিজিয়ে নেয়। অরুণাভ বুঝল তার মনোভাব। ভালো লাগা তো দূর, উল্টো বিরক্তি এসে জমা হয়। একদিনে দরদ উতলে পড়েছে। সুন্দর ছেলে দেখলে এতে ঢং করতেই হবে, ন্যাকা ষষ্ঠী। দরজায় দাঁড়ানো পত্রলেখায় স্পষ্ট শুনতে পায়, মুখটা গম্ভীর হয়ে আসে তাৎক্ষণিক। হাতের বেচা রুমাল মুখ বরাবর ছুঁড়ে মারে। বলা বাহুল্য তার দিকজ্ঞান ভালো, একেবারে নিশানায় লেগেছে। অরুণাভ মুখ থেকে রুমাল ছড়ায়। চোখ দুটো আগুনের লেলিহান শিখার কোনো অংশে কম নয়। হাউ ডেয়ার ইউ! অতিরিক্ত রাগে কথা আটকে আসে অরুণাভের। পত্রলেখা একটু দমল না, তর্জনী আঙ্গুলে গোল গোল করে ঘুরিয়ে অরুণাভের মুখ ইশারা করল। তারপর দুই হাত দিয়ে গোল করে পেয়ারা ফলের আকৃতি বানিয়ে মুখ পাকালো। ইশারার অর্থ বুঝতে অরুণাভের দেরি হলো না। সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো, ঝগড়টে সুরে বলল, নিজেকে বিশ্বসুন্দরী ভাবো না কি? হ্যাঁ? পত্রলেখা বুকে হাত ভাঁজ করে মুখ ফিরিয়ে নেয়। অরুণাভের গা জ্বলে পড়ে ছাড়খায়। সে তিরিক্ষি মেজেছে বলে, তুমি একটা অসহ্য। পত্রলেখা ঠোঁট বাঁকিয়ে দুই হাতের মুঠোয় আলতো করে একেবারে ঢুকিয়ে দেয়। তারপর পূর্বের স্থানে বসে পড়ল ভঙ্গিমাটায় যেন বলে দিচ্ছে, আমার তাতে বইয়েই গেল। অরুণাভের মাথার চুল টেনে ছেঁড়ার ইচ্ছে হলো। সে তাৎক্ষণিক ঘর ছাড়ে, ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দেয়, জলধারায় মাথা পেতে দেয়। জ্বরের প্রকোপে চোখ দিয়ে ভাব বেরোচ্ছে। এক রুমের ছোট বাসা, অল্প জায়গায় কিচেন আর ওয়াশরুম পাশাপাশি। এছাড়াও একটা ছোট বেলকনি আছে, গ্রিলবিহীন। অরুণাভ সে তাই রেলিংয়ের ওপরে চড়ে উদাস বসে আছে। জ্বরে আর চোখ দুটো রক্তিম, শিশুর বিন্দুর আভাস। নাকটাও ঢিলে হয়ে এসেছে, ভালোই পোড়াবে মনে হচ্ছে। ওষুধ খাওয়া অতীব জরুরি। কিন্তু সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে, দোকানপাট খুলতে ঢের সময়। হঠাৎ কারো পদাচরণায় অরুণাভ বেলকনির দিকে তাকায়। আই থিঙ্ক আমাদের ঠান্ডা মাথায় এই ব্যাপারে কথা বলা উচিত। পত্রলেখা আর এগুলো না, দরজায় ঠেস দিয়ে দাঁড়ালো। অরুণাভ সামনের খোলা আকাশমানে চেয়ে বলল, এই সম্পর্কটাকে বই বেড়ানো আমার পক্ষে সম্ভব না। তুমি হয়তো আমাকে পছন্দ করো, কিন্তু আমি তো করি না। আমি অন্য কাউকে ভালোবাসি। পত্রলেখা আশ্চর্য না হয়ে পারে না। সে ছেলেটাকে পছন্দ করে একথা কিভাবে বুঝলো ছেলেটা? তার মন গোপনের কথা তো কেউ জানে না। হ্যাঁ, মা একটু আধটু সন্দেহ করেছিল। মা বলে দিয়েছে কি? লজ্জায় লাল হয়ে আসে ধবল মুখখানি। যা হয়েছে খুবই ছেলে মানুষই। আমাদের একজন জঘন্য টেয়ার পূরণ করা উচিত হয়নি, আবার তোমাকে লক করাও উচিত হয়নি। ধরা পড়ে ব্যাপারটা আরও জঘন্যভাবে প্রেজেন্ট হয়েছে। এখানে আমাদের কারোরই দোষ নেই, আমরা পরিস্থিতির শিকার, বুঝলে? মুখে বললেও অরুণাভ মনে মনে ভাবে, সব দোষ এই ডাইনির। ও যদি পার্টিতেই না আসতো তাহলে এত কিছু হতোই না। কুফা মেয়ে। পত্রলেখা সমান তারে হাত কসলায়। ছেলেটার মতলবখানা কি? নবাব পুত্তরে এত ভালো ব্যবহার তো হজম হচ্ছে না। অরুণাভ আর চোখে পত্রলেখার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, পার্টিতে কেন আসলে? না মানে দুদিনে পরিচিত একটা ছেলের সাথে নির্দ্বিধায় পার্টিতে এলে, তাও রাতের বেলায়? তোমার মা তোমাকে শাসনে রাখে না? না? পত্রলেখার চোখ দুটো দপ করে জ্বলে ওঠে। অরুণাভ ঘি ঢেলে বলল, টুটুলের সাথে রিলেশনে আছো তুমি? পত্রলেখার ক্রোধ ভরা টলমলে চাহনি নিক্ষেপ করে মুখ ফিরিয়ে ঘরে চলে যায়। অরুণাভ ক্রূর হাসলো, গলা চড়িয়ে বলল, আরে চিঠিপত্র রেগে গেলে নাকি? রাগার কি আছে বুঝলাম না কিন্তু। আমি তো সরল মনে প্রশ্ন করলাম, রিলেশনশিপে না থাকলে তো আর তার সাথে রাত দুপুরে পার্টিতে আসতে না। ঘন ঘন চোখ মুছে পত্রলেখা। ভুল তো কিছু বলেনি ছেলেটা। যে কারো মনেই এমন প্রশ্ন আসতে পারে তারই ভুল। হোস্টেলের 250 মেয়েদের ভিড়ে নিজেকে বড্ড একা মনে হলেও নিরাপদ ছিল। কেউ আঙুল তোলার সাহস করতো না। কোন টুটুলে চোরাচুরিতে রাজি হলো। হাতের কাছে প্যাক কষিয়ে লাগাবে একটা, বলে কিনা ফ্রেন্ডের পার্টি রাত 8টার মধ্যেই চলে আসবে। 8টা বাজলে সে টুটুলের কাছে হোস্টেলে ফেরার তাড়া দেখাচ্ছিল। ছেলেটা আমলেই নিচ্ছিল না, চিল করতে বলছিল। ওদিকে ভয়ে তার প্রেশার লো হয়ে আসে। তবে স্বস্তি ছিল পার্টিতে মেয়েদের উপস্থিতিতে। সে তাদের সাথে বসেছিল চুপচাপ। তারপর শুরু হয় সেই ভয়ানক ডেয়ার অ্যান্ড ডেয়ার খেলা। সে খেলবে না বলে ইশারা করলেও টুটুল তার নাম লেখায়।
তারপর যখন তার সাথে অরুণাপের নাম ওঠে সে চমকায়। ডেয়ার শুনে জ্ঞান শূন্য হয়ে পড়ে। অরুণাপের মতো সেও আপত্তি প্রকাশ করে। নিরেট হয়ে বসে রয় সোফায়, কিন্তু সবাই নাছোড়বান্দা। হাসি ঠাট্টা করেছিল, 8 ঘন্টাই তো, বলে কয়ে মেয়েগুলো এক প্রকার ঠেলে গুটে স্টাডি রুমে রেখে আসে। সে জড়সড় হয়ে বসেছিল টুলে। অরুণাপ একবার তার দিকে ফিরেও চায়নি। ফোন গোতাচ্ছিল ফুরফুরে মেজাজে। 15 মিনিটের মাথায় বাইরে থেকে গন্ডগোলের আওয়াজ পাওয়া গেল। সেই মুহূর্তেই চোখাচোখি হয় দুজনের। ফোন বাজছে। অচেনা নাম্বার দেখে অরুণাপের কপালে ভাঁজ পড়ে। রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে আসে, হ্যালো বরুণ। অরুণাপের মাথার দপ করে আগুন জ্বলে ওঠে। ভাবে ফোনের ওপাশে তার অপ্রিয় জন্মদাত্রী। কল কাটতেই নিবে তখনই ওপাশের ব্যক্তি নিজ পরিচয় জানাই, আমি পত্রলেখার মা পপি চৌধুরী বলছি। অরুণাপের মেজাজ ঠান্ডা হলেও বিরক্তি কমল না। ঘর অনিচ্ছা সত্ত্বেও বলল, জি বলুন। পপি চৌধুরী দম দেয়, শব্দ নিয়ে গুছিয়ে বলে, পত্রলেখার ফোনে কল করেছিলাম। অরুণ ভাইয়া রিসিভ করলো, জানালো তুমি নাকি রাগ করে বাড়ি ছেড়েছ। পত্র তোমার সাথে তাই না? হ্যাঁ। পপি চৌধুরী দম ছাড়লেন, তবে ভয় কমে না। বটরাকে ছেলেটা যে ভরসায় নেই। তিনি বলেন, একটু কথা বলিয়ে দাও, আপনার মেয়ে তো কথা বলতে পারে না। পপি চৌধুরী হাসলেন, তুমি ফোন দাও ওর কাছে, দেখো কিভাবে কথা বলি। অরুণা বিরক্তি মুখে ঘরে ফিরে আসে। পত্রলেখাকে অদ্ভুত শব্দ করে কাঁদতে দেখে ভ্রু কুচকালো। ফোন বাড়িয়ে বলল, তোমার মা কথা বলবে। পত্রলেখা ফোন কেড়ে নিয়ে কানে ঠেকালো। একবার মুখ তুলে চাইলও না। তাতে কার কি? অরুণা তার ব্যাগে মাথা টেকে আবারও গা এলিয়ে দিল। জ্বর ধীরে ধীরে কাবু করে ফেলেছে নাজুক দেহখানি। পত্র, মা আমার কাছে কেন, সব ঠিক হয়ে যাবে। পত্রলেখা মাথা নেড়ে গো গো শব্দ করে, কিচ্ছু ঠিক হবে না। পপি চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বলেন, দোষ তোমারই। কেন গেলে পার্টিতে? আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না একবারও? তোমার সাহস দেখে আমি অবাক। পত্রলেখা শান্ত হয়ে গেল। পপি চৌধুরী বললেন, কষ্ট পেলেও এটাই সত্যি, বাকিদের মতো সাধারণ নও তুমি। যেখানে সাধারণ মেয়েরাই দিনে দুপুরে হেনস্থার শিকার, সেখানে রাত দুপুরে এক পাক প্রতিবন্ধী মেয়ে হয়ে তুমি দুদিনের বন্ধুর সাথেও পার্টিতে চলে গিয়েছো, তাও রাত্রিবেলা। আমি তো জাস্ট স্পিচলেস। এতটাও অর্থপতন মানতে কষ্ট হচ্ছে। পত্রলেখার নীরবতা আরেকটু ঘন কালো হয়। পপি চৌধুরী থেমে নেই। এমনিতেই বোবা বলে বিয়ে দিতে পারছি না, তার উপরে এই কেলেঙ্কারি। লোক জানাজানি হলে সমাজে মুখ দেখাতাম কি করে তুমি বলো? তাই অরুণ ভাইয়ের প্রস্তাব আমি ফেলতে পারিনি। মেয়ের সারা শব্দ না পেয়ে তিনি কঠোরতায় নরম হয়ে বললেন, আমার জানা মতে বরুণ তোমার পছন্দের। আর খোঁজখবর নিয়ে জানলাম ছেলেটা ভালোই, শুধু বয়সটাই কাঁচা। আমি ওর অমতে বিয়ে, তাই প্রথম প্রথম হয়তো রাগ দেখাবে, চিল্লাচিল্লি করবে, মানতে চাইবে না তোমাকে, ডিভোর্সের কথা বলবে। তুমি একটু নরম থাকো, কষ্ট হলেও মানিয়ে নিও, দেখবে একদিন সব ঠিকঠাক। পত্রলেখার আর শুনতে ইচ্ছে করে না, কেটে দেয়। অরুণা পেটুপের হাসি উপহার দিয়ে বলল, তোমার মা খালাদের মা হওয়ার যোগ্যতাই নেই। চিঠিপত্র একই নাড়িতে শ্বাস নেওয়ায় পরেও সন্তানের প্রতি কোনো টানই নেই। অথচ আমার আম্মুকে দেখো, নিজে গর্ভজাত সন্তানের থেকে কোনো অংশে কম মনে করে না, বরঞ্চ বাকিদের থেকে বেশি চোখে হারায়।